ঠিক আছে, আজকে যেটা শুরু করছি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। তো এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে অনেকটাই মানে যদি সয়েল ইঞ্জিনিয়ারিং যদি দুটো পার্ট ধরি আমরা, সয়েল মেকানিক্সে বা সয়েল মেকানিক্সে যদি না লিখে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি লিখি, তাতে দুটো পার্ট, একটা সয়েল মেকানিক্সের পার্ট যেটা আমরা এতদিন পড়লাম, সয়েল মেকানিক্স, আর একটা যদি ধরি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। মোটামুটি মানে কোশ্চেন বিভিন্ন এক্সামে যেটা আসে, এটা মোটামুটি 60% মতো আসে, এটা থেকে 40% এরকম মোটামুটি একটা চান্স থাকে। এবার ডিপেন্ড করছে কোন এক্সাম, তার কিরকম কি প্যাটার্ন আছে তার উপর, কিন্তু মোটামুটি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের, যেখানে আমরা স্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন এইগুলো পড়বো। আর লাস্টে সয়েল স্টেবিলাইজেশন, এইটা পড়ে মোটামুটি সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা পুরোটা শেষ হয়ে যাবে। তো ফাউন্ডেশনে একটু বড় চ্যাপ্টার এটা। আমরা মোটামুটি এটা একটু ডেপথে পড়বো, মানে অনেক জিনিস হয়তো আপনাদের একটু মনে হবে যে এগুলো হয়তো আমাদের পরীক্ষায় আসে না বা লাগে না, কিন্তু যেহেতু পড়ছি একবারে একটু ডিটেলে পড়ে নেবো, যাতে পরে অসুবিধা না হয়। যেগুলো ধরুন আমরা কাজ করছি, এই ফাইল বা পুটিং বা স্পিড পুটিং, এইগুলো এগুলো ব্যাপারে একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, ঠিক আছে। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কি মানে মেন ইয়ে যেটা, ফাউন্ডেশন হচ্ছে একটা পার্ট, ধরুন যে কোনো স্ট্রাকচার, ধরুন একটা বিল্ডিং আছে, আর ছোট্ট একটা বিল্ডিংই ধরছি আমি। তো এই যে বিল্ডিংটা ধরুন যেটা আমাদের গ্রাউন্ড লেভেলের উপরে আছে, তো গ্রাউন্ড লেভেলের উপরে পার্টটাকে বলা হয় কি সুপার স্ট্রাকচার, তাই তো? হ্যাঁ স্যার। আর নিচেটা হচ্ছে সাবস্ট্রাকচার। তো এই যে সাবস্ট্রাকচারের যে পোর্শনটা, ধরুন আমার এখানে একটা কলাম আছে, আমি এখানে একটা কলাম ধরুন আছে আমার, সেই কলামটা যখন আমার জিএল এর নিচে গিয়ে আমার যখন ফুটিং এ কনভার্ট হচ্ছে, ধরুন আমার একটা এখানে একটা আইসোলেটেড ধরুন আমি ফুটিং আছে আমি ধরছি। তো এই আইসোলেটেড ফুটিং বা এই যে ফাউন্ডেশনটা, এর কাজ হচ্ছে আমার যে বিল্ডিং এ বা স্ট্রাকচারটা যে লোড, স্ট্রাকচারের যে লোড, সেটাকে আলটিমেটলি আমার সয়েলে ট্রান্সমিট করা। এইখানে আমার সয়েল আছে, তার মধ্যে এই স্ট্রাকচারের লোডটাকে আমার ট্রান্সমিট করে। তাহলে ফাউন্ডেশনের কাজ কি? ফাউন্ডেশন হচ্ছে ইজ এ পার্ট অফ, ফাউন্ডেশন ইজ এ পার্ট অফ স্ট্রাকচার। কি করে এটা? হুইচ ফাইনালি ট্রান্সমিট দ্য লোড টু দ্য সয়েল। ঠিক আছে, এতটা মধ্যে ক্লিয়ার তো? ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হচ্ছে একটা স্ট্রাকচারের একটা পার্ট, যেটা স্ট্রাকচারের লোডটাকে আলটিমেটলি আমার সয়েল ট্রান্সমিট করে। ফাইনালি কথাটা কেন বললাম? আলটিমেটলি আমাদের লোড যখন মানে ডিস্ট্রিবিউট হয়, ধরুন এরকম আছে আমার কলাম আছে, এখানে একটা বিম আছে ধরুন, বিমের ওপরে হয়তো স্ল্যাব আছে। তো আমাদের কি স্ল্যাব থেকে বিমে, বিমে থেকে কলাম, কলাম থেকে ফুটিং এ গিয়ে লোডটা আমাদের ট্রান্সমিট হয়। তো এই যে ফ্লো অফ লোডটা হচ্ছে, সেইটাই আলটিমেটলি ফাউন্ডেশনের মাধ্যমে কয়েলে গিয়ে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। টাইপ অফ ফাউন্ডেশন তাহলে জানতে হবে, ফাউন্ডেশন কয় প্রকার? টাইপ অফ ফাউন্ডেশন। কিছু অসুবিধা হলে বলবেন, হ্যাঁ, যদি কোনো জায়গায় মনে হয় যে ক্লিয়ার হচ্ছে না। ফাউন্ডেশন দুটো part, একটা কি স্যালো ফাউন্ডেশন, আমরা জানি মোটামুটি এগুলো, আর একটা ডিপ ফাউন্ডেশন। স্যালো ফাউন্ডেশনের তাহলে এবার কোনটাকে স্যালো ফাউন্ডেশন বলবো আর কোনটাকে ডিপ ফাউন্ডেশন বলবো, সেটা কিভাবে ডিসাইড করা হয় বলুন, যে জানেন। কোন ফাউন্ডেশনটাকে স্যালো ফাউন্ডেশন বলবো আর কোনটাকে ডিপ ফাউন্ডেশন বলবো, সেটা কিভাবে বার করি আমরা?
কেউ বলুন মানে স্যার ওই হ্যাঁ বলুন। উইডথ আর ডেপথের যে রেশিওটা স্যার, হ্যাঁ, ওটা সম্ভবত লেস দেন 3 যদি হয়। জি নয়। কত যেন ছিল একটা। এখানে দুটো ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? আপনি যখন এই যে কথাটা বলছেন উইথ বাই ডেপথ এর রেশিও বা যাই রেশিও যেটা আমরা করবো একটু পরে, সেইটা দুটো মানে সায়েন্টিস্টের নাম অনুযায়ী মানে দুজন অ্যাকচুয়ালি ভাগ করেছে। তো দুজনের ভাগটা দুরকম, ঠিক আছে? একজন হচ্ছে তেজজাগি। তেজজাগি কি বলছে মানে দুটো মেথডই মনে রাখতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? তো কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশনে কিভাবে ভাগ করব, তখন এরকম বললে হবে না যে ডেপথ বাই ফাউন্ডেশন লেস দেন 2 বাই বা ডেপথ বাই উইথ লেস দেন 1 এরকম বললে কিন্তু চলবে না। আপনাকে বলতে হবে অ্যাকর্ডিং টু তেজজাগি কত হয় এটা, ডিএফ বাই বিটা ডেপথ অফ ফাউন্ডেশন বাই উইথ অফ ফাউন্ডেশন কত হয় এটা শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে স্যার লেস দেন 2। ওই লেস দেন ইকুয়াল টু 1, এটা তেজজাগি। আর ডিপ ফাউন্ডেশন তখন কি হয়, তাহলে ডিএফ বাই বি কত হবে এটা গ্রেটার দেন 1, মানে আলটিমেটলি কি ডিএফ গ্রেটার দেন বি। একটা এক্সাম্পল নিই তাহলে আমাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দাঁড়ান আর একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। আর অ্যাকর্ডিং টু স্কেমটন এই দুটো কন্ডিশনই মনে রাখতে হবে আমাদেরকে। স্কেমটন কি বলছে, ডিএফ বাই বি কত হয়, স্কেমটনের ভ্যালুটা জানেন কেউ? লেস দেন 2.5, এটা 3 বলছিল। আর এখানে অ্যাকর্ডিং টু স্কেমটন ডিপ ফাউন্ডেশন হবে ডিএফ বাই বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.5। দুটোর মধ্যে তফাৎ দেখুন, এখানে এর জাগিতে শ্যালো ফাউন্ডেশন ইকুয়াল আছে, তাই তো? এটা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা কখনো ভুললে চলবে না। আর স্কেমটনে ডিপ ফাউন্ডেশন ইকুয়াল আছে, মানে একটা কি, যখন তেজজাগি হবে তখন ডিএফ লেস দ্যান ইকুয়াল টু বি হলে মানে ছোট অথবা ইকুয়াল হলে তখন আমি এখানে শ্যালো ফাউন্ডেশন বলবো। কিন্তু স্কেমটনের ক্ষেত্রে ডিএফ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.5 বি হলে তখন আমরা সেটা ডিপ ফাউন্ডেশন বলবো। আর যদি লেস দ্যান 2.5 হয়ে যায় তাহলে আমি বলবো সেটা শ্যালো ফাউন্ডেশন। ক্লিয়ার তো? কেউ মানে এই হ্যাঁ ক্রাইটেরিয়া কেউ জানতেন না, এই দুটো ক্রাইটেরিয়া এর আগে পড়েন কি? হ্যাঁ স্যার পড়েছি। পড়েছেন তো, নিশ্চয়ই পড়েছেন। ফাউন্ডেশনের মানে বেসিক জিনিস এটাই। তাহলে অ্যাকর্ডিং টু তেজজাগি ডিএফ বাই বি লেস দ্যান ইকুয়াল টু 1, শ্যালো ফাউন্ডেশনে ডিপে গেলে ডিএফ বাই বি গ্রেটার দ্যান 1। কেমটন যখনই আপনাকে জিজ্ঞেস করে শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশন ডিফার, আমাকে বলতে হবে ফার্স্টই অ্যাকর্ডিং টু তেজজাগি অথবা অ্যাকর্ডিং টু স্কেমটন, যে কোনো একটা বলুন, তার ক্রাইটেরিয়াটা বলতে হবে। কখনোই আপনার ডিএফ বাই বি দিয়ে শুরু করবেন না ওয়ার্ডটা, তাহলে কিন্তু মানে ইন্টারভিউ হোক বা পরীক্ষা হোক যেখানেই হোক মানে নাম মানে কনফিডেন্স করা খুব মুশকিল সেখানে। প্রথমে যখন আপনি বলবেন ডিএফ বাই বি অ্যাকর্ডিং টু তেজজাগি, তখন সে বোঝা যাবে যে ব্যাপারটা আপনি ডিটেলে জানেন, যে সেখানে অ্যাকর্ডিং টু স্কেমটনও হতে পারে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নিই। আমরা ধরুন যে পাইল করছি, পাইলের ডেপথ অফ ফাউন্ডেশন কত আছে বলুন, আর উইথ কত আছে বলুন। 500/28 মিটার, হুম, 0.5 ডেপথ মিটার বাই হচ্ছে আমি 28 যদি মিটার। 28 মিটার নিই আর উইথ হচ্ছে 0.5, তাহলে বলুন ডিএফ বাই বি কত আসছে, কত 56 নাকি, তাই তো? হ্যাঁ স্যার। 28/0.5 মানে ডবল 56। তাহলে এটা কি কত হলো, আমি যদি তেজজাগি বলি তাহলে গ্রেটার দ্যান 1, তাহলে ডিপ, তাই তো? ডিপ অ্যাকর্ডিং টু তেজজাগি, এটা টি লিখে দিলাম। আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.5, তাহলে স্কেমটনে এটাও কি ডিপ। মিলছে মানে ক্রাইটেরিয়া, এই দুটো ক্রাইটেরিয়া মিললো আমার। একটা স্যালো ফাউন্ডেশন একটা এক্সাম্পল নিয়ে, এটা বাউন্ডারি হলে বলুন কত কত থাকে আমাদের, ডেপথ অফ ফাউন্ডেশন আর উইথ কত থাকে, কারি মনে আছে বাউন্ডারি হলে ফুটিং এর সাইজ? স্যার ডেপথ অফ ফাউন্ডেশন কত থাকে, কত মিটারে ফুটিং গুলো করতে হয় 1.2 বাউন্ডারি হলে? মিটার ছিল স্যার উইথ, 1.2 হ্যাঁ মিটার উইথ বাই 1.2 1.2। বা 1.5,
1.2 1200 বসাই আমি। আর ডেপথ কত ছিল, কত মিটারে ছিল মনে নাই? বাউন্ডারি ওয়াল বা পাম্প হাউসের 2.5 মিটার মতো ছিল দেখবেন। 2.5 মিটার, হ্যাঁ 2.2 2.5 মিটার এরকম। মানে জেনারেলি 2.5 আমি যদি নিই, তাহলে বলুন কত হবে এখানে? ডিএফ বাই বি কত আসছে বলুন ক্যালকুলেট করে? কত হচ্ছে? একটু গুণ ভাগ তো করে বলতে হবে। তো 2.08 এর মতো। হ্যাঁ, মানে অলমোস্ট 2 ধরলাম আমি। ঠিক আছে? তাহলে দেখুন এইটা কিন্তু আমার এখন কিন্তু তেজজাগিতে কি হয়ে যাচ্ছে? ডিপ ফাউন্ডেশন। আর অ্যাকর্ডিং টু স্কেমটন সেটা আবার শ্যালো ফাউন্ডেশন কিন্তু। বুঝতে পারছেন তো জিনিসটা? কেন এক্সাম্পল নিলাম আমি? এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান 1 যদি নিই তেজজাগিতে, তাহলে ডিপ। আর লেস দ্যান 2.5 যদি নিই তাহলে শ্যালো। তাহলে কোনো ফাউন্ডেশন কোন ক্রাইটেরিয়া শ্যালো হচ্ছে না ডিপ হচ্ছে সেটা আমার ডিপেন্ড করছে আমি কোন ফর্মুলা ইউজ করবো আমি। তো এই ফাউন্ডেশনটা যদি আমি তেজজাগি ফর্মুলা দিয়ে ডিজাইন করতে যাই তাহলে আমাকে ডিপ ফাউন্ডেশন হিসেবে ডিজাইন করতে হবে। আর যদি আমি স্কেমটন হিসেবে যদি আমি ডিজাইন করতে যাই তাহলে আমাকে শ্যালো ফাউন্ডেশনের ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে। এই ডিফারেন্সটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। কোন ফর্মুলা ইউজ করবো তার উপর ডিপেন্ড করছে আমি কোন ফাউন্ডেশনে যাবো, শ্যালো ফাউন্ডেশন না ডিপ ফাউন্ডেশন। ঠিক আছে, তাহলে এতটা হয়ে গেল মোটামুটি। এরপর কি করবো? এরপর ফাউন্ডেশনের কটা নাম আছে সেগুলো একটু পড়ে নিই। উম, হ্যাঁ, এখানে একটা জিনিস একটু পয়েন্ট বলার আগে খুব ইম্পর্টেন্ট বলেছি। শ্যালো ফাউন্ডেশনে মেনলি লোডটাকে কিভাবে ক্যারি করছে? ক্যাপাসিটি ডিউ টু বেস রেজিস্ট্যান্স। মানে কি? আমরা দেখবেন যত শ্যালো ফাউন্ডেশন দেখেছি মানে ফুটিং বলি বা আমাদের র্যাফট বলি, র্যাফট একটা শ্যালো ফাউন্ডেশন। হ্যাঁ, র্যাফটের এক্সাম্পলটা নিয়ে নিই সব করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। র্যাফটের ডিএফ কত বলুন? ডেপথ ফাউন্ডেশন থাকে ওই ছেড়ে র্যাফট যারা আমরা দেখেছি ওটা 2.5 মিটার কাছাকাছি থাকে দেখবেন। 2.4 মিটার। হ্যাঁ, বা হ্যাঁ 2.5 মিটার যদি 2.4 ধরি। আর উইথ কত থাকে র্যাফটের, যেগুলো কাস্টিং করি স্যার। আমরা? 5.2 ইন্টু 2 মানে 10.4। 11 12 এরকম। 11। বা 12.5 যদি ধরি দেখবেন, তাহলে ডি বাই বি কত আসবে? লেস দেন 1 আসবে, এটুকু তো বুঝতে পারছি। তাহলে আমার তেজজাগি হয়ে গেল, মানে এটা শ্যালো হয়ে গেল তেজজাগিতে। আর স্কেমটাও তাই, লেস দেন 2.5, তাহলে এটাও শ্যালো। ক্লিয়ার তো পুরোটা? তিনটে এক্সাম্পল লিখে দিলাম, ওকে সে শ্যালো হচ্ছে। তাহলে আমাদের যে এই শ্যালো ফাউন্ডেশন যেগুলো হয় ফুটিং বা র্যাপ, সেগুলোতে লোডটা মানে কি মানে যে লোডটা নিচ্ছে ফুটিংটা কিভাবে নিচ্ছে? আমি যদি একটা শ্যালো ফাউন্ডেশন আঁকি, তার বেসের রেজিস্ট্যান্স মানে যে সয়েলের উপর যে ওই ফুটিংটাকে বসানো আছে তার এই যে বেসটা আছে, আমি যদি প্ল্যান ভিউতে যাই, এই যে ইয়েটা, এই এরিয়াটার বেস রেজিস্ট্যান্সের ওপর ফুটিং এর লোড ক্যাপাসিটি ডিপেন্ড করছে, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশনে কি হয়? ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে ইয়েটা আমার লোডটার ক্যাপাসিটিটা বেস এবং সাইড রেজিস্ট্যান্স, তাই তো? পাইলের ক্ষেত্রে আমরা জানি ক্যাপাসিটি ডিউ টু বেস অ্যান্ড সাইড রেজিস্ট্যান্স। আমি যদি একটা পাইলের এক্সাম্পল নিই, তাহলে এখানে বেস রেজিস্ট্যান্স কোনটা হবে? কোনখানটা হবে বেস রেজিস্ট্যান্সটা? বলুন, পাইলের বেস রেজিস্ট্যান্স কোনখানটা হবে? স্যার এন্ডে। ইন্ডে মানে নিচের যে গোল সারফেসটা থাকে, তাই তো? সেটা আমার মাটির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে।
আর সাইড হচ্ছে তোমার ফেস গুলো, মানে আমার সারফেস এরিয়া যেটা পাইল সেটা সাইড রেজিস্ট্যান্স দিচ্ছে। তাই তো? ক্লিয়ার তো? কে কে আছে দেখি তো তাহলে। ঠিক আছে, তাহলে আমার বেস রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার পাইলের নিচে থেকে যে লোডটা যেখানে আমার আসছে, মানে ক্যাপাসিটিটার যে রেজিস্ট্যান্স দিচ্ছে সেটা হচ্ছে বেস রেজিস্ট্যান্স। আর সাইড থেকে যে রেজিস্ট্যান্সটা আসছে সেটা হচ্ছে সাইড রেজিস্ট্যান্স। শ্যালোর ক্ষেত্রে, শ্যালো ফুটিং এর ক্ষেত্রে বা শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমার বেস রেজিস্ট্যান্সটাই মেনলি আমার লোডটা দেয়, পাইলের লোড ক্যাপাসিটিটা ডিপেন্ড করে। আর ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমার বেস এবং সাইড দুটোই আমার লোড ক্যাপাসিটি ডিপেন্ড করে পাইলের ক্ষেত্রে। ঠিক আছে, এতটা হয়ে গেল। তাহলে শ্যালো ফুটিং এর শ্যালো ফাউন্ডেশনের কটা টাইপ বলুন, নাম করতে করতে বলেই দিলাম। এক হচ্ছে র্যাপ্ট, যেটা আমরা দেখেছি আশা করি অনেকেই কাজ করতে গিয়ে, বা ম্যাট, এটা ম্যাট ফাউন্ডেশনও বলে কারণ ম্যাটের মতো ছড়িয়ে থাকে তাই অনেকটা এরিয়া জুড়ে। আর একটা হচ্ছে ফুটিং, নর্মাল ফুটিং বলি আমরা এটাকে। কোনো জায়গায় যদি ফুটিং করা থাকে জানবেন সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। মেন হচ্ছে আমার ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশনের একটা টাইপ হচ্ছে ফুটিং। ঠিক আছে, এটা যেন কোনো কনফিউশন না হয়। ফুটিং এর আবার ভাগ কি কি আছে এটা আমরা পড়বো এখন। জাস্ট নামগুলো বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আইসোলেটেড ফুটিং। আইসোলেটেড ফুটিং যখন বলবো তখন ধরে নিতে হবে এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। ঠিক আছে, যেন এই ডাউট যেন না থাকে। আইসোলেটেড ফুটিং মানে সেটা আমার শ্যালো ফাউন্ডেশন। আইসোলেটেড ফুটিং আবার টাইপ হয়, একটা হচ্ছে সার্কুলার হতে পারে, দুইয়ে স্কোয়ার হতে পারে, তিনে রেক্ট্যাঙ্গেল হতে পারে। ঠিক। আর এটা এক নম্বর হলো আইসোলেটেড। দু নম্বর কি টাইপ হতে পারে? স্ট্রিপ বা ওয়াল ফুটিং। এটা নাম শুনেছি আমরা, স্ট্রিপ অর ওয়াল, ওয়াল টাইপ অর কন্টিনিউয়াস ওয়াল এটাকে। ঠিক আছে, কন্টিনিউয়াস ফুটিং এটা একটা টাইপ, মানে বাউন্ডারি ওয়াল টাইপ আমি বলতে পারি, মানে যেটা আমার লম্বা কনস্ট্যান্ট কন্টিনিউয়াস আমার চলে যাচ্ছে ফুটিংটা, সেটা। তিন নম্বরে কি হচ্ছে? স্প্রেড ফুটিং। এগুলো আমরা মোটামুটি জানি, সবাই পড়েছি, সেমিস্টারও পড়েছি এবং এক্সামের জন্য মোটামুটি পড়েছি আমরা। আর একটা হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। আর পাঁচে হচ্ছে কম্বাইন ফুটিং। কম্বাইনটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে অথবা ট্রাপিজয়েডাল হতে পারে। ঠিক আছে, এগুলো তো আর ডিটেলে বলছি না, হ্যাঁ, মানে কোনটা কিরকম দেখতে হয় এগুলো মোটামুটি আমরা সবাই জানি এগুলো, তাই ডিটেলে বলছি না। কারোরই কোনো ডাউট আছে কোন পুডিংটা কিরকম দেখতে হয় বা কি ইয়ে, তাহলে বলুন, তাহলে সেটা বলে দিচ্ছি আমি। না, সবগুলি বলে দেবো একবার। ঠিক আছে, ঝটঝট করে বলে দিচ্ছি এবার। ফার্স্ট হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেড মানে যেখানে আমার একটাই কলামের নিচে একটাই ফুটিং আছে সেটা হচ্ছে আইসোলেটেড, মানে সে নিজে নিজে নিয়ে রেডি। যেমন ধরুন বাউন্ডারি ওয়াল বা আমাদের পাম্প হাউস যেগুলো হয়, পাম্প হাউসে যদি আমি প্ল্যান যদি আঁকি, তাহলে আমাদের কর্নারে চারটে কি থাকে, আমাদের কলাম থাকে। সেই কলামের নিচে আমাদের ফুটিং থাকে, ইন্ডিভিজুয়াল ফুটিং, একটা কলামের নিচে একটা ফুটিং। সেইগুলো হচ্ছে আইসোলেটেড ফুটিং। কিরকম দেখতে হয় একটা নর্মাল ছবি এঁকে দিচ্ছি, 2D তে এঁকে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই, এটা নর্মাল আমার একটা রেক্ট্যাঙ্গুলার ফুটিং, এর বেসটা হচ্ছে চৌকো, বুঝতে পারছি, তাহলে এটা ইয়ে রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। স্কোয়ার হলে কি হবে? এইটা যদি আমি টপ ভিউ দেখি, রেক্ট্যাঙ্গেল হলে আমার এরকম হবে ফুটিংটা দেখতে। এই দিকটা 1.5, এটা হচ্ছে 1.2 ধরুন। যখন স্কোয়ার হয়ে যাবে তখন দুদিকটায় 1.5 হয়ে যাবে, এইটাই ডিফারেন্স, কোনো ডিফারেন্স নয়। ঠিক আছে, আর সার্কুলার হলে কি হবে? সার্কুলার হলে ফুটিং সার্কুলার হবে, তার মাঝখান থেকে জেনারেলি সার্কুলার হয়তো কলাম উঠছে। এইটা হচ্ছে কলাম, আমি টপ ভিউ থেকে দেখছি বা প্ল্যান ভিউ থেকে দেখছি। ঠিক আছে, তাহলে বেসটা হচ্ছে সার্কুলার, তার উপর থেকে আমাদের সার্কুলার কলাম উঠছে, মানে অনেকটা দেখুন ওই
আহ, স্বাধীনতা দিবসে দেখবেন ফ্ল্যাগ করার সময় দেখবেন অনেক জায়গায় এরকম গোল একটা ইয়ে করা থাকে, তার মাঝখান থেকে একটা পাইপ উঁচু হয়ে এরকম থাকে, খেয়াল করেছি আমরা, পাইপ অফ এরকম দেখতে একটা, ঠিক আছে? এটা হয়ে গেল, তাহলে সার্কুলার হয়ে গেল, স্কোয়ার হলো, রেক্টাঙ্গুলার হলো। এগুলো আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে একটা কলামের নিচে আমার এক ফুটিং, জেনারেলি আমি এইভাবে বলতে পারি এটাকে। এরপর হচ্ছে স্ট্রিপ বা ওয়াল ফুটিং। স্ট্রিপ বা ওয়াল ফুটিংটা কিরকম জিনিস? স্ট্রিপ বা ওয়াল ফুটিং হচ্ছে যে ক্ষেত্রে আমার ফুটিংটা কন্টিনিউয়াস। ফুটিংটা কন্টিনিউয়াস মানে ডিফেন্সটা কিরকম বলছি আমি, দরকার হলে ক্লাসের শেষে আমি এবার উপরে নেট থেকে একটা করে ছবিও দেখিয়ে দেবো, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হুম, মানে এরকম একটা টাইপ হয়তো ইয়ে আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, এই যে পার্টটা আমার, এই ফুটিং এর যে ইয়ে পার্টটা আমার আইসোলেটেড ফুটিং হলে, কারণ আমার এখানে শেষ হয়ে যেত। আমি যদি বাউন্ডারির মতো যদি ভাবি, বাউন্ডারি ওয়ালটা আমার কন্টিনিউয়াস, কিন্তু ওটা পুরো তার নিচেরই শেষ, ওটার ফুটিংটা কিন্তু আমার কন্টিনিউয়াস হচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমার এল, তাই তো, আর এইটা হচ্ছে বি আমার ফুটিং এর উইথ, আর এল হচ্ছে ফুটিং এর লেন্থ। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এর মাচ মাচ গ্রেটার দ্যান বি হয়। এটা হচ্ছে স্ট্রিপ ফুটিং এর কন্ডিশন, ঠিক আছে, মনে রাখতে হবে। এটা কিন্তু জিএল এর নিচে, আমার জিএলটা কিন্তু এখানে আছে, ফুটিং এর কথা বলছি আমি, কিন্তু সুপার স্ট্রাকচার কথা বলছি না, সাবস্ট্রাকচার কথা বলছি, মানে জিএল এর নিচে কন্টিনিউয়াস। ক্লিয়ার তো জিনিসটা? এটা কিন্তু বাউন্ডারি ওয়াল নয়, বাউন্ডারি ওয়ালের নিচের পোর্শনটা যেখানে ধরুন কন্টিনিউয়াস আমার, সেরকম একটা পোর্শন। হয়তো রিটেনিং ওয়াল আছে, রিটেনিং ওয়ালও জেনারেলি এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার তো এটা স্ট্রিপ ফুটিংটা? কোনো ডাউট থাকলে বলবেন কিন্তু। স্ট্রিপ ফুটিং এর কি কন্ডিশন, লেন্থ মাচ মাচ গ্রেটার দ্যান উইথ, এইটুকু মনে রাখতে হবে। স্প্রেড ফুটিং কি জিনিস? স্প্রেড ফুটিংটা আমরা কি বলি, একটা স্টেপ ফুটিংও বলি, তাই তো, ঠিক ঠিক। স্টেপ ফুটিং বলি, মানে জিনিসটা কিরকম, জিনিসটা ধরুন আমার এখানে জিএল আছে, জেনারেলি আমাদের আইসোলেট ফুটিং গুলো কি হয়, আমাদের নর্মাল সেটা পেডেস্ট্রিয়াল হয়ে তারপর ফুটিং এ ইয়ে হয়ে যায়, কিন্তু স্প্রেড ফুটিং এর ক্ষেত্রে কি হয়, এই ফুটিংটাকে আমার পার্টে পার্টে নিয়ে যাওয়া হয়, মানে ধরুন এরকম করা হয়, ফার্স্ট একটুখানি চওড়া করা হলো, তারপর আবার একটু চওড়া করা হলো, তারপর আবার একটু চওড়া করা হলো, তাহলে স্টেপে স্টেপে আমার ফুটিংটা ই হচ্ছে। মানে এখানে আমাদের কি বলতে পারি, আমরা ডেপথটা আমাদের ফিক্সড নয়, ডেপথটা আলাদা আলাদা। এখানে এইটুকু ডেপথ ফুটিং এ আমার, আমি যদি এই জায়গাটা নিই তাহলে ফুটিং এর ডেপথ হচ্ছে আমার এতটা, আর যদি আমি এখানে নিই তাহলে এখানে হচ্ছে ফুটিং এর ডেপথ এতটা। তাহলে এই যে ডেপথটা চেঞ্জ হচ্ছে, এইটা স্টেপ বাই স্টেপ যখন হচ্ছে, তাহলে সেটাকে আমরা স্ট্রিপ ফুটিং বা স্প্রেড ফুটিং বলি। এটা কোথায় ইউজ করা হয় এক্সাম্পল জানেন, এই এই ফুটিংটা কোথায় ইউজ করা হয়, একটা কোন সয়েলে ইউজ করা যায় এই ফুটিংটা? এই ফুটিংটা ইউজ করা হয় কম্প্যাক্টেড স্যান্ডে, এটা মনে রাখবেন, হ্যাঁ। ভালো এক্সাম্পল, স্প্রেড ফুটিং ইউজ করা হয় কম্প্যাক্টেড স্যান্ডে, যেখানে কম্প্যাক্টেড স্যান্ড টাইপের সয়েল থাকে সেখানে আমার স্প্রেড ফুটিংটা ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং কি জিনিস? স্ট্র্যাপ ফুটিংটা আমরা জানি অনেকেই, এটা টাইপ অফ টাই বিম, তাই তো নাকি? স্ট্র্যাপ ফুটিং জিনিসটা হচ্ছে আমার যখন দুটো ফুটিং, দুটো ইন্ডিভিজুয়াল ফুটিং একটা স্ট্র্যাপ দিয়ে যোগ করা থাকে, দুটো ইন্ডিভিজুয়াল ফুটিং একটা স্ট্র্যাপের মাধ্যমে, যদি আমার এই স্ট্র্যাপটা না থাকতো তাহলে দুটো ফুটিং ইন্ডিভিজুয়ালি বিহেভ করতো। মানে ইন্ডিভিজুয়াল বিহেভ মানে কি, দুটো ফুটিং এর সেটেলমেন্ট আলাদা হতো। কারণ যদি আমার না থাকতো ফুটিংটা, তাহলে যেদিকে যেমন লোড বা যেদিকে যেমন সয়েল কন্ডিশন সেই অনুযায়ী তোমার এই ইন্ডিভিজুয়াল ফুটিং গুলো সেটেল হতো। এই ফুটিংটা আলাদা সেটেল হতো, এর আলাদা সেটেল হতো।
কিন্তু যখন আমি একটা দুটোকে একটা ট্যাপ দিয়ে বা একটা টাই বিম দিয়ে আমি জুড়ে দিলাম, তখন কি হচ্ছে? তখন কিন্তু আর ইন্ডিভিজুয়াল সেটেল হতে পারছে না। তখন কি হচ্ছে? একটা নেট সেটেলমেন্ট হচ্ছে। হয়তো এ হয়তো 10 নামতো, তখন এ হয়তো 10 নামতো, এ হয়তো 15 নামতো। এরা দুজন হওয়ার পর একটা মাঝামাঝি জায়গাতে ধরুন 12 এ দুটোই সেটেল হয়ে গেল। তো সেইটা কেন ইউজ করা হয়? আমাদের স্ট্র্যাপ পুটিং কোথায় ইউজ করা হয় বলুন? কি কারণে ইউজ করা হয়? ভালো এমসিকিউ তো এটা। আসলে জানে সবাই। কি জন্য ইউজ করা হয় এটা? কি প্রিভেন্ট করতে ইউজ করা হয়? এইগুলো একটু বলুন, এগুলো তো জানেন সবাই। প্রিভেন্ট ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, তাই তো? শুনতে পাচ্ছেন তো আমার কথা সবাই? না ঘুমিয়ে গেছেন সবাই? হ্যালো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে। মনে হচ্ছে আমি নিজেকে পড়াচ্ছি। এগুলো জানেন না? আমরা সবাই তো জানি স্ট্র্যাপ পুটিং কোথায় ইউজ করা হয়? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য। আর হচ্ছে লাস্ট কম্বাইন ফুটিং। কম্বাইন ফুটিংটা কি জিনিস? কম্বাইন ফুটিং হচ্ছে আবার যখন দুটো ইন্ডিভিজুয়াল ফুটিং এর এনাফ স্পেস থাকে না, তখন সেটাকে একটা ফুটিং এ কনভার্ট করে। মানে ব্যাপারটা কি? ধরুন আমি একটা বাড়ি করছি, বাড়ির তো জমি তো সবার সমান হয় না। ধরুন একটা কেউ লম্বা করে জমি কিনেছে, তো ওরাটা বেশি পাইনি। তাহলে এই বাড়ি ধরুন 4টে কোণে আমি 4টে কলাম দিচ্ছি, ধরে দিচ্ছি আমি, হ্যাঁ 4টে, মাঝে ধরুন মাঝে আরো দুটো লাগবে, তাও বলে দিলাম মাঝে দুটো লাগবে। তাহলে এই যে ধারের যে দুটো ফুটিং, আমি তার যদি আমি মাপটা নিতে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? এই ফুটিং এর আর পাশের ফুটিং ওভারল্যাপ করছে। না এটা একটু বেশি দূরে হয়ে গেল। হ্যাঁ, ওভারল্যাপ করে যাচ্ছে। কারণ কি হচ্ছে? স্পেস কনস্ট্যান্ট, আমার সেখানে এনাফ স্পেস নেই, ঠিক ওভারল্যাপ করছে। তখন কি করা হয়? তখন যেটা করা হয়, দু কলামকে এক কম্বাইন ফুটিং এর মধ্যে কাস্টিং করা হয়। জিনিসটা কিরকম করা হয়? দুটো কলামকে একটা কম্বাইন ফুটিং এ কাস্টিং করা হয়। আলাদা করে আর দুটো ফুটিং না করে আমার একটা ফুটিং এ আমি দুটো কলামকে কাস্টিং করলাম। তাহলে একটাই কমন ফুটিং। প্ল্যান ভিউতে গেলে জিনিসটা এরকম দেখায়। এটা হচ্ছে কম্বাইন ফুটিং। দুটো আলাদা ইন্ডিভিজুয়াল কলাম যখন স্পেস কনস্ট্যান্টের জন্য আমার জায়গা থাকে না, সেক্ষেত্রে আমি কি করি? কম্বাইন ফুটিং করে দেওয়া হয়। ঠিক আছে? এবার এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ধরুন ট্রাপিজয়েডাল হতে পারে, এরকম অনেক জায়গায় করা হয়। এরকম অনেক জায়গায় করা হয়। কি করা হয়? কোন দিকে লোড বেশি, কোন দিকে লোড কম, কে কত লিভার আছে, কার কত স্পেস হলে তার উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে ডিজাইন করা হয় এগুলো। ঠিক আছে? তাহলে আমাকে একটু ঝটঝট করে একটু রিভিশন করে নিই আমরা। এতটা যতটা পড়লাম। ফার্স্টে বললাম ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। ফাউন্ডেশন কি জিনিস? পার্ট অফ স্ট্রাকচার যেটা আমার বিল্ডিং বা স্ট্রাকচারের লোডটাকে আমার সয়েলে ট্রান্সমিট করছে। ফাউন্ডেশন দু প্রকার, একটা শ্যালো একটা ডিপ। কিভাবে ভাগ করবো? অ্যাকর্ডিং টু তেজজারি, ডিএফ বাই বি লেস দেন ইকুয়াল টু 1, আর ডিপ ফাউন্ডেশন হলো ডিএফ বাই বি গ্রেটার দেন 1। আর অ্যাকর্ডিং টু স্কেমটন, ডিএফ বাই বি লেস দেন 2.5, নট লেস দেন ইকুয়াল, লেস দেন 2.5। ডিপ ফাউন্ডেশন হলো ডিএফ বাই বি লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল টু 2.5। এই দুটো কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এই দুটো। আমাদের শ্যালো ফুটিং এর ক্যাপাসিটি কিভাবে ডিপেন্ড করে? সয়েলের বেস রেজিস্ট্যান্স থেকে, মানে ফুটিংটা বেসটা থেকে আলটিমেটলি আমার শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটিটা ডিপেন্ড করে। আর ডিপ ফাউন্ডেশনে হচ্ছে বেস রেজিস্ট্যান্স এবং আমার রেজিস্ট্যান্স, সেই দুটোর ওপর করে ডিপ ফাউন্ডেশনের ক্যাপাসিটি ডিপেন্ড করে। এবার শ্যালো ফাউন্ডেশনে মেইনলি দু প্রকার, একটা হচ্ছে র্যাপ বা ম্যাট, আর একটা ফুটিং। এবার ফুটিং এ অনেকগুলো ভাগ। আইসোলেটেড হলো সার্কুলার, স্কোয়ার, রেক্টাঙ্গেল, স্ট্রিপ বা ওয়াল বা কন্টিনিউয়াস, স্প্রেড অথবা স্ট্রেট। সেটা ইউজ করা হয় কম্প্যাক্টেড স্যান্ডে। স্ট্র্যাপ ফুটিং, সেটা কি কেন করা হয়? প্রিভেন্ট ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট করার জন্য, মানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যাতে না হয় সেই জন্য। আর কম্বাইন্ড হচ্ছে কখন?
যখন স্পেস কনস্ট্যান্ট, জায়গা থাকে না, স্পেস কনস্ট্যান্ট, ঠিক আছে? সেটা রেক্ট্যাঙ্গুলার টাইপ হতে পারে আর ট্রাপিজয়েডাল টাইপও হতে পারে। ক্লিয়ার তো এতটা? আর এটা ফুটিং হলো। আর র্যাপ কিরকম হয় দেখ, র্যাপটা কি হয়, র্যাপটা একটা ওভারঅল কমন এরিয়াতে আমার র্যাপটা বিস্তৃত থাকে। সেটা সার্কুলার হতে পারে, স্কোয়ার হতে পারে। সেখানে অনেক মানে সব কলামগুলোই, যতগুলো কলাম আছে আমার সেখানে স্ট্রাকচারটা, সবগুলোই কমন ফাউন্ডেশনে কাস্টিং করা হয়, কমন ফুটিংয়ে কাস্টিং করা হচ্ছে। ফুটিং এক, যতগুলো তোমার কলাম থাকবে সেই বিল্ডিংটাতে সবগুলো একটা ফুটিং এর উপরে টিক করে আছে। এটা কখন করা হয়? এটা ক্রাইটেরিয়া বলুন, এমসিকিউ কোশ্চেন তো। র্যাপ ফুটিং কখন করা হয়? কি কি কন্ডিশন আছে? কারণ বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের কম থাকে। হ্যাঁ, তাহলে সয়েল ইজ উইক, একদম ঠিক বলেছেন। সয়েল ইজ উইক মানে লো এসবিসি। এসবিসি এখনো পড়িনি তাই বলছি না। নম্বর আরেকটা কি কন্ডিশন আছে? এরিয়া দিয়ে কোনো কন্ডিশন পড়েছিলেন মনে পড়ছে? আমি যদি র্যাক ফুটিং না করে অন্য ফুটিং এ যেতাম, তাহলে ফুটিং এর সাইজ ওভারঅল জায়গাটা যদি মোর দ্যান 50% এরিয়া নিয়ে নিত, তখন আমরা র্যাক ফুটিং এ যাওয়ার চেষ্টা করি, তাই তো নাকি? হোয়েন হ্যাঁ স্যার। আদা ফুটিং এরিয়া গ্রেটার দ্যান 50% অফ দ্য অ্যাভেলেবেল স্পেস। আর একটা কন্ডিশন হচ্ছে কোন সয়েল ইউজ করা হয়, জেনারেলি লুজ স্যান্ডে ইউজ হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে? লুজ স্যান্ডে আমার র্যাক ফুটিং আমরা ইউজ করি, মানে করা ভালো। তাহলে এতটা বন্ধ হয়ে গেল। এবার হচ্ছে পাইল। পাইল মানে ডিপ ফাউন্ডেশন, ঠিক আছে? আমরা তো স্যালো ফাউন্ডেশন করছিলাম, এবার ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশনের টাইপ কি কি নাম আছে মনে আছে কারণ? বলুন একটু, কি কি হয় ডিপ ফাউন্ডেশন টাইপ অফ? তিনটে টাইপ হয় জেনারেলি, আমরা তিনটে টাইপ দেখবেন সবাই পড়েছি। এক নম্বরে পাইল, তাই তো নাকি? পাইল ফাউন্ডেশন স্যার। আর পায়ার ফাউন্ডেশন একটা হয়, আর আর একটা ওয়েল ফাউন্ডেশন। ওয়েল হয়। কোনটা কোথায় ইউজ হয়? পাইলটা কোথায় ইউজ হয়? কোন স্ট্রাকচারে? জেনারেলি বিল্ডিং বা এইসব নাকি? হ্যাঁ স্যার। পায়ারটা কোথায় ইউজ হয়? কোন স্ট্রাকচারে পায়ের ফাউন্ডেশন করি আমরা, এটা জানি তো সবাই। ব্রিজে, ব্রিজ। ব্রিজ। আর ওয়েলটা? স্যার নদীতে, রিভার। হ্যাঁ, অ্যাবার্টমেন্ট ইন রিভার। আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন। হ্যাঁ, ওটাও বলতে পারি আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন বা অ্যাবার্টমেন্ট ইন রিভার, মানে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে জেনারেলি তিন টাইপ আমাদের মেন। পায়ার আর ওয়েলটা আমাদের অতটা ইয়ে নাই, মানে আমাদের সিলেবাস পয়েন্ট অফ ভিউতে আমাদের মেন হচ্ছে পাইল। এইটাই আমাদের পড়তে হবে ডিপ ফাউন্ডেশন, আমরা গিয়ে পড়বো, ঠিক আছে? ডিপ ফাউন্ডেশন মানে এই পাইল ফাউন্ডেশন, এবার পাইলে চলে আসুন। পাইল ফাউন্ডেশন কখন ইউজ করা হয়, কোন কিরকম সয়েল থাকলে আমরা ইউজ করি পাইল ফাউন্ডেশন? এগুলো সব কিন্তু এমসিকিউ, একদম মানে খুব ভালো এমসিকিউ এগুলো, বা ইন্টারভিউর জন্য খুব দারুণ কোশ্চেন। পাইল ফাউন্ডেশন কোন সয়েল ইউজ করবো বা ইউজ করা হয় জেনারেলি? যখন টপ সয়েলটা আমার লুজ। পাইল ফাউন্ডেশন কোথায় ইউজ করা হয়? যখন আপার পার্ট অফ সয়েল ইজ লুজ সয়েল, সেক্ষেত্রে আমরা পাইল ফাউন্ডেশন ইউজ করি, ঠিক আছে? এই ক্ষেত্রে তো আমরা জানি জেনারেলি যে পাইলের ক্ষেত্রে কি হয়, পাইলে একটা কমন ক্যাপ থাকে, তাই তো? পাইলে হ্যাঁ স্যার। একটা ক্যাপ থাকে, সেই ক্যাপে কি করা, গ্রুপ অফ পাইল থাকে, চারটে থাকতে পারে, তিনটে থাকতে পারে, দুটো কোনো জায়গায় হচ্ছে, কিন্তু জেনারেলি চারটে বা তিনটে হয় বা পাঁচটাও ধরুন, যাই হোক। তাহলে সেক্ষেত্রে ফাইলগুলো এরকম থাকে আমার,
ওটা আমরা জানি। তারপর একটা পাইল ক্যাপ থাকে, তার উপর থেকে আমাদের কি হয়, আমাদের কলাম বা পেডেস্ট্রিয়ালটা শুরু হয় ক্যাপ থেকে। ঠিক আছে? এবার আমরা কি করবো, এবারে মেনলি আমরা ফাউন্ডেশনটা পড়বো আজকে। এটা ইন্ট্রোডাকশন হলো স্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশনের। এবার মেন যেটা আমাদের টপিক, স্যালো ফাউন্ডেশন, এটা পড়বো। এতটা পর্যন্ত কোনো ডাউট আছে কিছু কারোর? বলবেন, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে? তাহলে বলুন, কোন ফাউন্ডেশনকে আমরা স্যালো ফাউন্ডেশন কখন বলবো? কোন ফাউন্ডেশনকে আমরা স্যালো ফাউন্ডেশন কখন বলবো? কি ক্রাইটেরিয়া আছে? স্যার যখন বলতে হবে। সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি হাই হবে স্যার। এই তো বেসিক কোশ্চেনে ভুল। কোন ফাউন্ডেশনকে স্যালো ফাউন্ডেশন কখন বলবো, এইটুকু জিজ্ঞেস করেছি। স্যার ডেপথ টু ব্রেথ এর রেশিও আবার যখন ভুল, আবার ভুল। অ্যাকর্ডিং টু তার জায়গায় হ্যাঁ, এই ওয়ার্ডটাকে আগে নিয়ে আচ্ছা আসতে হুম। মুখে, নাহলে মুশকিল। অ্যাকর্ডিং টু তেজজাগি। সব সময় ওই ডেপথ ওয়াই ফাউন্ডেশন ওই কথাটাই মুখ দিয়ে বেরোবে, আর সব ওটা বললে ইন্টারভিউতে একদম জিরো দেবে। কারণ ইন্টারভিউ যারা নেয় তারা এই কথাটা শোনার জন্যই বসে থাকে, অ্যাকর্ডিং টু তেজজাগি। ডিএফ বাই বি লেস দেন ওয়ান সবাই জানে, সবাই মুখস্থ করে। অ্যাকর্ডিং টু তেজজাগি কত হয় স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে? স্যার লেস লেস দেন দ্যান ইকুয়াল টু 1। হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু ওয়ান। আর আরেকটা কি কন্ডিশন আছে? স্কেমটন। অ্যাকর্ডিং টু স্কেমটন। দুটো কন্ডিশনই বলবেন, যে কোনো জায়গায় ইন্টারভিউ বা যে কোনো জায়গায় যদি জিজ্ঞেস করে কোনো ফাউন্ডেশনকে স্যালো ফাউন্ডেশন কি বলবো আপনার, স্যালো ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন, স্যালো ফাউন্ডেশন হওয়ার ক্রাইটেরিয়া কি, তখন দুটো করে বলবো আমরা। আর সেভ আপনার তো আপনি স্কেমটনটা জানেন না, তো আপনি যে জানেন মুখস্থ রেখেছেন সেটা আপনার বোঝা যাবে না। ডিএফ বাই বি কত হয় তখন স্কেমটনের ক্ষেত্রে? লেস দ্যান 2.5। লেস দ্যান, ইকুয়াল নাই কিন্তু, হ্যাঁ, লেস দ্যান 2.5। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া হলে স্যালো ফাউন্ডেশন আমরা বলতে পারি কোনো ফাউন্ডেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভুললে চলবে না। প্রথমে যেন ডেপথ বাই উইথ কথাটা যেন না আসে মুখে, ঠিক আছে? তাহলে স্যালো ফাউন্ডেশন যে হচ্ছে আমাদের মেইনলি ফাউন্ডেশন আমরা কেন পড়ছি, মানে বলুন তো, ইন জেনারেল ফাউন্ডেশন চ্যাপ্টার পড়ার কারণটা কি? ফাউন্ডেশন চ্যাপ্টার পড়াটার কারণটা কি, মানে এই চ্যাপ্টারটার এমটা কি? বলুন, যার যা মনে হচ্ছে বলুন। জেনারেল কোশ্চেন, মানে ফাউন্ডেশন কেন পড়ছি আমরা? স্যার স্টেবিলিটি অফ স্ট্রাকচার। হ্যাঁ, আর কি মনে হচ্ছে, আর বাকিদের কি মনে হচ্ছে কেন পড়ছি আমরা? আপনি বাংলায় বলুন না যে এরকম হতে পারে, তার জন্য আমরা পড়ছি। যার যা মনে হচ্ছে বলুন। ফাউন্ডেশন এই জন্যই পড়ছি যে আমরা যে কোনো স্ট্রাকচার সয়েলের উপর যখন বানাচ্ছি, সেই স্ট্রাকচারটা সেফ কিনা, একটাই ওয়ার্ড, কি কিনা, সেফ কিনা। সেফ মানে স্ট্রাকচারটা ফেলিওর হবে কি হবে না। যদি ফেলিওর হয় তাহলে তো বানিয়ে লাভ নাই। তো তাহলে ফাউন্ডেশনের মেন এমটা কি আমাদের ফাউন্ডেশন চ্যাপ্টারটা? টু প্রিভেন্ট স্ট্রাকচার ফ্রম ফেলিওর। আমরা যদি জানি যে একটা, যে ধরুন আপনি কলেজে ব্রিজ বানিয়েছেন তো অনেকে, নাকি কেউ বানিয়েছেন ল্যাবে, মানে ইয়ে হয়, টেস্ট ফেস্ট এসব হয়, ব্রিজ বানানো কেউ করেছেন এরকম কলেজে? সিভিলে তো অনেকে করে এসব প্রজেক্ট প্রজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ওটাও যদি ছেড়ে দিই, ধরুন যে কোনো জিনিস, ধরুন আপনি একটা ছোটবেলায় খেলছেন, একটা মাটি দিয়ে এইটু একটা বাড়ি বানিয়েছেন, তো আপনি কি এইটার উপর উঠে দাঁড়িয়ে যাবেন? আপনি জানেন যে এটা উঠে দাঁড়ালে এটা ভেঙে যাবে, এ আমার লোডটা নিতে পারবে। কিন্তু আপনি জানেন একটা ইটের ওপর যদি আমি দাঁড়িয়ে যাই, আর ইটটা কিন্তু ভাঙবে না, এ কিন্তু লোডটা আমার নিয়ে নেবে। তাহলে আমরা জানি, মানে আমরা সেন্স করতে পারছি যে কোন জিনিসটার তার ক্যারিং ক্যাপাসিটি কিরকম, তাহলে আমি কিরকম তার উপর লোড দেবো। তাই তো? এটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে সেন্স করতে পারি। আন্দাজ করি, আমি একটা গাছের পাতলা ডালে তো আপনি উঠবেন না, একটা গাছের পাতলা ডালে কি আমি উঠবো? উঠবো না। আমি সেন্স করি যে না, এ আমার লোডটা নেওয়ার মতো ক্যাপাসিটি হয়তো এর নেই, তাহলে আমি সেক্ষেত্রে অতটা লোড আমি দেবো না। কিন্তু সয়েলের ক্ষেত্রে আমরা এটা সেন্স করতে পারি না। সেন্স করতে পারবেন কি, আপনি একটা মাটির উপর বাড়ি বানাবেন, এটা ভেঙে যাবে কি যাবে না?
সেটা আমরা সয়েলের সাথে সেন্স করতে পারি না, কারণ তার বিভিন্ন প্যারামিটার আছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে জেনে আমরা তবে করতে চাই। তাহলে ইঞ্জিনিয়ারিং টার্মে আমাদেরকে সয়েলের মিনিমাম সেন্স করতে হবে। একটা সয়েল আছে, এই সয়েলটা কি কারণে ফেলিওর হতে পারে। তাহলে আমি কি করবো, ধরুন এই সয়েলটা 100 লোডে ফেলিওর হবে, আমি জেনে গেছি, টেস্ট করে ল্যাবে অ্যানালাইসিস করে জেনে গেছি। তাহলে আমি কি করবো, আমি চেষ্টা করবো এর উপর 50 লোড দিতে, যাতে আমার একটা সেফটি হাতে থাকে, একটা সেফটি যাতে 2 থাকে আমার, তাই তো নাকি? চেষ্টা করবো আমি 50 লোড দিতে ওর উপর, যাতে আমার স্ট্রাকচারটা লং টার্মে সেফ থাকে, ফেলিওর যাতে না হয়। ঠিক আছে? তাহলে আমাদের ফাউন্ডেশনে করার মেন হচ্ছে যে, যে কোনো সয়েল, আমরা তো সয়েল উপর স্ট্রাকচার বানাই, কিন্তু সয়েলে ফেলিওরটা সেন্স করে কোন লোডে গিয়ে তার ফেলিওর হচ্ছে, এবং সেই লোডের থেকে কম লোডে আমার স্ট্রাকচার বানিয়ে একটা ফ্যাক্টর সেফটি সেন্স করা। আমি কখনোই কিন্তু এই ফাইলটাতে আমি 100 লোড দেবো না, যে না 100 ফেল করবে, আমি তো 101 দিচ্ছি না, আমি 100ই দিচ্ছি, তাহলে ফেল হবে না। কখনোই করবো না। কেন করবো? কারণ সয়েল একটা আমরা ধরে নিই ডিজাইনের ক্ষেত্রে হোমোজিনিয়াস মেটেরিয়াল, কিন্তু ইন্ডিয়ান হয় না, বা তার আরো অনেক ক্রাইটেরিয়া আছে, সব ফ্যাক্টরগুলোকে আমরা কনসিডার করতে পারি না। তাই জন্য আমরা সবসময় হাতে একটা ফ্যাক্টর সিক্সটি রেখে দিই। আর সেই ভেবে আমি স্ট্রাকচারটা উপর লোড দিই, যাতে আমার আমার সয়েলটাতে ফেলিওর না হয়। মেন আমার ফাউন্ডেশন করতে গেলে আমায় যেটা জানতে হবে, সেটা হচ্ছে ফেলিওর অফ সয়েল। বোঝা গেল তো কেন ফেলিওর করছি আমরা প্রথমেই? ফেলিওর অফ ফাউন্ডেশন, মানে সয়েলে ফেলিওর মানে আলটিমেটলি আমার ফাউন্ডেশনটা ফেল করছি, ফাউন্ডেশনটাকে আমি এনাফ ডিজাইন করতে পারিনি। সয়েল তো একটা জেনারেল মেটেরিয়াল, তার তো ক্যাপাসিটি তার মতো আছে। তো আমাকে এমন ফাউন্ডেশন তৈরি করতে হবে যাতে ওই সয়েলে ওই ফাউন্ডেশনে আমরা ফেল না করি। ক্লিয়ার তো এটুকু, কেন আমরা ফার্স্টেই স্যালো ফাউন্ডেশন বলি ফেলিওর করছি? এগুলো কিন্তু একটু বুঝে রাখতে হবে, না বুঝে রাখলে মুশকিল, ঠিক আছে? তাহলে ফেলিওর ফাউন্ডেশন মানে স্যালো ফাউন্ডেশন আমার কিভাবে ফেলিওর হতে পারে, তার দুটো ক্রাইটেরিয়া আছে। ফাউন্ডেশন ফেলিওর দু রকম হতে পারে, কি কি কেউ জানেন? স্যালো ফাউন্ডেশনের ফেলিওর কি কি টাইপের হয়? কেউ বলতে পারবে না? গেস করুন না, এগুলো একটু আলোচনা করে পড়তে হবে। যা মনে হচ্ছে বলুন। কেউ জানেন না? আশা করি জানেন, পড়েছেন হয়তো আশা করি এমসিকিউতে। যা মনে হচ্ছে বলুন। ফেলিওর অফ ফাউন্ডেশন, স্যালো ফাউন্ডেশন দু রকম হয়, একটা কি সিয়ার ফেলিওর, আর একটা কি সেটেলমেন্ট ফেলিওর। আমরা আগের দিন পড়েছিলাম, দেখুন এইখানে সিওর ফেলিওর কেন বললাম, এইটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি। আমরা আগের দিন পড়েছিলাম সিয়ার সিয়ার স্ট্রেন চ্যাপ্টারে, যে সয়েলের আমরা জেনারেলি কোন ফেলিওরটাকে নিয়ে কাজ করি, স্লাইডিংটাকে বা সিয়ার ফেলিওরটাকে নিয়ে। সেই জন্য আমরা মেনলি সিয়ার ফেলিওর নিয়ে কাজ করছি, সয়েলের ক্রাসিংটাকে আমরা অ্যাভয়েড করি, তাই তো বলেছিলাম, মনে আছে কি? ক্রাসিংটাকে আমরা অ্যাভয়েড করেছিলাম, আমরা মেনলি সিয়ার ফেলিওরটাকে নিয়ে কাজ করেছিলাম। সেটেলমেন্ট কি হচ্ছে, আমার এই যে সয়েলের উপর আমি স্ট্রাকচারটা বানাচ্ছি, উইথ টাইম সয়েলে কি হবে, কম্প্যাকশন তো ইনিশিয়াল হয়ে যাচ্ছে, কনসোলিডেশনটা উইথ টাইম হবে। উইথ টাইম যদি কনসোলিডেশন হয়, তাহলে স্ট্রাকচারে সেটেলমেন্ট হবে, তাই তো? ধরুন আমার একটা গ্রাউন্ড সারফেস আছে আমার, তার উপর আমি একটা ফুটিং বানিয়েছি, এই মাটি আছে, তার নিচে ধরুন আমি এখানে ওয়াটার টেবিল আছে, তাহলে কি এই সয়েলগুলো আমার কিছুটা জল আছে ধরুন। এবার যখন লোডটা আমার লং রানে, ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আছে, তখন কি হবে, এই সয়েল থেকে লোডের জন্য জলগুলো বেরিয়ে যাবে, এক্সপালশন অফ এক্সপালশন অফ ওয়াটার হবে, বা কনসোলেশন হবে। এবার কনসোলেশন হওয়ার পর কি হবে, এই যে মাটিটা একটু নেমে গেল, ফাউন্ডেশনটা একটু সেটেল হয়ে গেল, ওভারঅল স্ট্রাকচারটাকে নিয়ে সেটেল হলো। তাহলে কি হচ্ছে, এই সেটেলমেন্টটা যদি আমার রেজিস্ট করতে না পারে, তাহলে কি হয়ে যাবে, তখন ওই ফাউন্ডেশন পুরোটাই বসে যাবে, আলটিমেটলি কি হবে, স্ট্রাকচারে ফেলিওর হয়ে যাবে। তাহলে জেনারেলি আমার দুটো টাইপ অফ ফেলিওর, একটা হচ্ছে শিয়ার ফেলিওর, আর একটা সেটেলমেন্ট ফেলিওর। এগুলো একদম সারা জীবন মনে রাখতে হবে ফাউন্ডেশন চ্যাপ্টারের জন্য, ভুললে চলবে না, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কোন ফেলিওরটা আমার মানে কি বলবো, মানে ডেঞ্জারাস, সেটা বলুন তো একটু গেস করে। দু রকমই বললাম, একটু গেস করুন কোন ফেলিওরটা মানে ডেঞ্জারাস আমাদের, মানে কোনটা থেকে, কোন ফেলিওরটা হলে
আমরা টাইম পাবো না সেখান থেকে পালিয়ে যাওয়ার বা নিজেকে সেভ করার। আর কোন ফিল্ডের ক্ষেত্রে আমরা টাইম পেয়ে নিজেকে আমরা বা আমরা কোনো অ্যাকশন নিতে পারবো সেই সয়েল স্ট্রাকচারটাকে রিকভারি করার জন্য। একটু গেস করুন, বলুন, গেস করে। কেউ বলুন একটুখানি, না বললে ফাউন্ডেশন চ্যাপ্টার পড়া যাবে না, শুধু পড়িয়ে কিন্তু এগুলো কোনো লাভ হবে না। স্যার সিআর ফেলিওরে সিআর ফেলিওর কিরকম হয় বলুন, সিআর ফেলিওর কিরকম হয়? আমার স্লাইডিং হয়ে যায়, তাই তো? রাইডিং, একটা হ্যাঁ। সয়েল একটু গেস করতে হবে, মানে নিজের থিঙ্কিংটাকে একটুখানি বাড়াতে হবে, নাহলে মুশকিল। ধরুন এর একটা ফুটিং আছে এর আমাদের সয়েলের ওপর, এর যে নিচের যে সয়েলটা আছে, ফুটিং এর নিচের যে সয়েলটা, তার স্পিয়ার ফেলে যাচ্ছে, মানে কি এটা একটা অ্যাঙ্গেলে স্লাইড করে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেলে যদি এই সয়েলটা যদি এইদিকে নেমে যায়, তাহলে স্ট্রাকচারটা কিরকম ফেলিওর হবে বলুন তো? ভাবুন না, মানে এই উপরের সয়েলটা এই জায়গাতেই আছে, নিচের সয়েলটা এদিকে কেকের মতো নেমে গড়িয়ে যাচ্ছে স্লাইড দিয়ে, তাহলে ফুটিং কিরকম হবে? কিরকম যাবে ফুটিংটা? কিরকম যেতে চাইবে? নিচের দিকে স্লাইড করবে। হ্যাঁ, সেই টাইপ অফ ফেলিওরটাই কি বলে ফাউন্ডেশনের ক্ষেত্রে? জানেন ওয়ার্ডটা, দেখুন একটা ওয়ার্ড আছে, স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে? স্ট্রাকচারটা এরকম হবে। আমি এঁকে দিচ্ছি, দিয়ে নামটা গেস করার চেষ্টা করুন, হয়তো জানেন, আমি আশা করছি জানেন। তাই তো, স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে যদি আমার ওভার মাটিটা টার্নিং। না, ওভার টার্নিং হচ্ছে পুরো উল্টে যাওয়া। এটা কি বলছে, এটা কি হচ্ছে এখান থেকে এরকম? ওয়ার্ডটা কারি মাথায় আসছে না? যেকে বলে টিল্টিং। হয়তো দেখুন টিল্টিং। কোথাও না কোথাও ফাউন্ডেশনে পড়েছেন এই ওয়ার্ডটা। তাহলে সিআর ফেলিওর হচ্ছে আমার সাডেন ফেলিওর। লোড নিচ্ছে হট, আমার সয়েলটা স্লাইড করে গেল, মানে ধরুন পাহাড়ে আপনি ঘুরতে গেলেন, তাহলে এই যে উপরে সয়েলটা সেটা আপনার গড়িয়ে আমাদের রাস্তায় পড়ে যায় হঠাৎ সাডেন, কেউ বলতে পারে না। এমনি সয়েলের ক্ষেত্রে ওই আমার সয়েলটা যখন শেয়ার ফিল হচ্ছে, তখন ফাউন্ডেশন থেকে নিয়ে এসে টিল্ট হয়ে যাচ্ছে। যদি ফাউন্ডেশন এরকম ঘুরে যায়, তাহলে বিল্ডিং করতে হবে, ওভার টার্ন হয়ে পড়ে যাবে, তাই তো? ফাউন্ডেশন আবার একটু সরছে, বিল্ডিংটা তো উপরে আছে আমার, পুরো বিল্ডিংটাকে নিয়ে একদম উল্টে পড়বে সে। তো এইটা হচ্ছে আমার সাডেন, নিচে লিখে দিচ্ছি, সাডেন অ্যান্ড ডেঞ্জারাস, ঠিক আছে? কারণ কেন হচ্ছে? প্রিন্টিং এর জন্য হচ্ছে। আর সেটেলমেন্ট ফেলিওর কিরকম? আমরা বাড়িতে সবাই দেখেছি যে কোনো জলাজমির উপর বাড়ি করলে বা ভরাট মাটির উপর বাড়ি করলে 1 বছর 2 বছর পর কি হয়? কি হয় বলুন? কোন জায়গায় ফাটল দেখা যায়? বলুন, এটা তো সবাই দেখেছি বাড়িতে আমরা। কোনো ভরাট মাটি, জলাজমি বা এমনি লুজ সয়েলের উপর বাড়ি করলে কোনখানে ক্র্যাক দেখা যায় বাড়িতে? তোমার টাই বিমে, ফ্লোরে, না লিন্টনে, না ছাদের গোড়ায়, কোথায় দেখা যায় ক্র্যাক ওয়ালে? খুব মুশকিল তো, এইভাবে তো পড়িয়ে কোনো লাভ নেই তাহলে। কেউ দেখেননি বাড়িতে কোথাও ক্র্যাক দেখা যায় দেওয়ালে? স্যার লিন্টেলের ওইখান থেকে হয়। হ্যাঁ, ছাদের ওই যে যদি কোনো বাড়ি দেখবেন বিম কলাম স্ট্রাকচার হয়, যদি কোনো বাড়ি কলাম হয়, বিম হয়, তার উপর স্ল্যাব হয়, মানে যেগুলো ফ্রেম স্ট্রাকচার হয়, তাহলে দেখবেন এই যে বিমের নিচে দেখবেন ক্র্যাক দেখা যায়, খেয়াল করছি। এই বিমের যেখানে জয়েন্টটা থাকে তার নিচে দেখবেন ওয়ালটা ক্র্যাক হয়ে গেছে আমার। কেন হয়েছে? এই গ্যাপটা যেটা পরে ব্রিক ওয়ার্ক করে গাঁথা হয়, হয়তো বসে গেছে, তার সাথে কি হচ্ছে, ব্রিকটা বসে গেল, ব্রিকটা তো আমার এখানে লোড বিয়ারিং নয়, জাস্ট ফিল করা ওটা, তাহলে ওর উপরে আমার একটা ক্র্যাক হয়ে চলে আসে। তাহলে কি হয়, সেটেলমেন্ট ফেলিওর যখন হচ্ছে আমার, বিল্ডিংটা আস্তে আস্তে সেটেল হচ্ছে, তখন কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্র্যাক হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমি এখানে প্রিকশন নিতে পারি, আমি নিচের সয়েলটাকে স্টেবিলাইজেশন করতে পারি। অনেক জায়গায় কি হয়, ফাউন্ডেশনের নিচে ঝাঁক লাগিয়ে বিল্ডিংটাকে আবার তোলা হয়, দেখেছেন তো? কলকাতায় কিছুদিন আগে একটা ঘটনা আন্ডারপিন। ঘটলো, করা হয় না?
নিচে বিল্ডিং এর নিচে জ্যাক লাগিয়ে বিল্ডিংটা তোলা হয় কেন? বিল্ডিংটা সেটেল হয়ে গেছে বেশি। এই করতে কলকাতায় একটা অ্যাক্সিডেন্ট হলো কিছুদিন আগে। তাহলে সেটেলমেন্ট ফেলিওরটা কি হচ্ছে আমার? এটা প্রোগ্রেসিভ এক প্রকার আমরা বলতে পারি। ঠিক আছে? এবার তাহলে আমাদের মেন এম কি? ফাউন্ডেশনের মেন মানে ফাউন্ডেশন পড়ার মেন এম কি? একটু আগে বললাম, বলুন কেন ফাউন্ডেশন পড়ছি আমরা? স্যার স্ট্রাকচারটাকে সেভ রাখার জন্য। হ্যাঁ, স্ট্রাকচারটাকে টু সেভ রাখার প্রিভেন্ট জন্য, ঠিক এইটুকুই কথা। স্ট্রাকচার যে লোডটা আছে সেটা আমার সেভ রাখতে হবে, সেটা আমার হচ্ছে মেন কাজ। তাহলে এই এখন যেটা পড়াচ্ছে এই পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট ফাউন্ডেশনের। ফাউন্ডেশন শুড বি সেভ। কোন কোন জায়গা থেকে সেভ হতে হবে বলুন? কোন কোন জায়গা থেকে একটা ফাউন্ডেশনকে সেভ হতে হবে? যে যে জিনিস ফাউন্ডেশনটাকে ফেলিওর করতে চাইছে, তাই ঠিক একদমই। যেটা ফেলিওর হতে চাইছে তাকে যদি আমি সেভ করে দিই তাহলে তার ফাউন্ডেশন ফেলিওর হবে না। তাহলে কে কে ফেলিওর করতে চাইছে আমার ফাউন্ডেশনকে? একটা ফাউন্ডেশনকে কে কে ফেলিওর করতে চাইছে? সেটেলমেন্ট, ফিয়ার আর সেটেলমেন্ট। এয়ার, ফেয়ার অ্যান্ড ফিয়ার সেটেলমেন্ট। সেটেলমেন্ট, এই দুটো জিনিস আমার একটা ফাউন্ডেশনকে ফেলিওর করতে চাইছে। তাহলে আমাদের মেন এম হচ্ছে এই দুটোর এগেনস্টে আমার ফাউন্ডেশনটাকে সেভ করা। ঠিক আছে? তাহলে ফার্স্ট ইজ ফিয়ার। তাহলে আমি কি করব? আমাদের মেন কাজ সেফ লোড বার করব। সেই লোডের থেকে যেটা সেফ লোড, তার থেকে যদি আমি স্ট্রাকচারে কম লোড দিই তাহলেই আমার ফাউন্ডেশন ফেল করবে না। তাহলে সেফ লোড ইন সিআর ফেলিওর, এটা করবো আমরা। লোড বলছি, তাহলে ইউনিট কি হবে? লোডের ইউনিট কি? কিলোনিউটন। কিলো নিউটন। তাহলে সেফ লোড বার করবো, যেটা বার করি আমরা সেটা কিভাবে বার করি? সেফ লোডটা কি করে বার করি ফুটিং এর ক্ষেত্রে? সেফ বিয়ারিং ক্যাপাসিটি ইনটু কি গুণ করবো বিয়ারিং ক্যাপাসিটির সাথে? ফ্যাক্টর অফ সেফটি, না, বিয়ারিং ক্যাপাসিটি ইউনিট কি বলুন? ইউনিটর। না, বিয়ারিং ক্যাপাসিটি ইউনিট কি? একটু তো সবাই পড়েছি আমরা, বলুন ইউনিট কি স্যার হবে? এরিয়া অফ ফাউন্ডেশন। একদম, এরিয়া অফ ফাউন্ডেশন। বিয়ারিং ক্যাপাসিটি ইউনিট কি? বিয়ারিং ক্যাপাসিটি কোনো সয়েলে 120, 120 পর কি লিখি? কি ইউনিট লেখা থাকে মনে নেই কাউরির? কিলোনিউটন পার মিটার স্কোয়ার। কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো মনে রাখতে হবে। তাহলে কিলোমিটার পার মিটার স্কোয়ার করে যদি মিটার স্কোয়ার গুণ করি তবে কিলোমিটার আসবে। তাহলে এরিয়া অফ ফাউন্ডেশন আমার গুণ করতে হবে। তাহলে আমাদের মেন কাজ কি? আমাদের সেফ বিয়ারিং ক্যাপাসিটি বার করা, তাই তো? ফাউন্ডেশন আমি যেটা বানাচ্ছি তার আমি সাইজ জানি, সেফ বিয়ারিং ক্যাপাসিটি বার করে দিলে সেখানে সেফ লোড পেয়ে যাবো। আর একটা স্ট্রাকচারে ধরুন তুমি যখন ডিজাইন করবে আমি পেয়ে যাবো সেই সয়েলের ক্ষেত্রে শিয়ার ফেলিওরের ক্ষেত্রে সেফ লোড হচ্ছে 100। তাহলে আমি 80 লোডের জন্য বিল্ডিংটা ডিজাইন করবো, মানে 80 লোডে বিল্ডিং বানাবো আমি সেখানে। ক্লিয়ার তো? সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ধরুন আমি ধরলাম 100 কিলোমিটার পার মিটার স্কোয়ার, আমি পেয়েছি। ঠিক আছে? আমি একটা ফাউন্ডেশন ডিজাইন বসাচ্ছি সেখানে 1 মিটার বাই 1 মিটার, এরিয়া হলো 1, তাহলে লোড কত হলো? 100 কিলো নিউটন। আমি কি করবো? আমি যখন একটা স্ট্রাকচার বাড়ি বানাবো আমি সেখানে 3 তলা বানাতে পারবো না। আমি দেখছি 2 তলা বানিয়ে আমার লোড 80, আমি সেখানে 80 কিলো নিউটনের 2 তলা বাড়ি বানাবো। আমি 3 তলা বানাতে গেলে হয়তো 120 হয়ে যাবে, আমি 120 জন্য 3 তলা বাড়ি বানাতে পারবো না। আমাকে 80 মধ্যেই রাখতে হবে, নাহলে আমার ফ্যাক্টর সেফটিটা থাকবে না। ঠিক ক্লিয়ার তো একটু? তাহলে ফাউন্ডেশনে আমার দুজন ফাউন্ডেশনকে ফেলিওর করছে, এক হচ্ছে সিআর, এক হচ্ছে সেটেলমেন্ট। সিআর যখন ফেলিওর করছে আমরা তখন কি বার করব? সয়েলের কি বার করবো? সয়েলের সিআর ফেলিওরের ক্ষেত্রে লাস্ট লাইনে লেখা আছে দেখুন, যখন সিআর ফেলিওর হবে সেইখান থেকে সেভ করতে গেলে সয়েলের কি বার করতে হবে আমাকে? সেফ বিয়ারিং ক্যাপাসিটি। সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এইটা ভুললে চলবে না। সিআর ফেলিওর যখন থাকবে আমাদের সয়েলে তখন আমরা কি বার করব? সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এটা গীতার মতো মুখস্থ করে নিন, কেন একটু পরেই বুঝতে পারবেন। আর 2 নম্বর কে সয়েলকে ফেলিওর করছে? সিআর এর পর সেটেলমেন্ট। সেটেলমেন্ট। সেটেলমেন্ট, সেফ লোড ইন সেটেলমেন্ট।
সেভ লোড যখন বলছি তাহলে লোডের ইউনিট কি হবে? লোড বললে লোডের ইউনিট কি হবে? স্যার কিলো নিউটন। কিলো নিউটন। এটা ইকুয়াল টু কি হচ্ছে? এটা ইকুয়াল টু আমরা বলি সেভ বিয়ারিং প্রেসার। ডিফারেন্সটা বুঝতে পারছেন? প্রেসারের ইউনিট কি? লোড পার এরিয়া, তাই তো নাকি? ইনটু এরিয়া অফ ফাউন্ডেশন। তাহলে কোনো অঙ্কে যদি আমার বিয়ারিং প্রেসার বলা থাকে তাহলে মেনলি সেটা কিসের জন্য? সেটেলমেন্ট। 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 আর যদি বিয়ারিং ক্যাপাসিটি বলে তাহলে কিসের জন্য? সিআর। এটা ভুললে চলবে না। তাহলে আমাদের কাজ কি দেখুন, আমি একটা ফাউন্ডেশন দু রকমই ফেল হতে পারে, সিআরও ফেল হতে পারে, সেটেলমেন্টও ফেল হতে পারে। আমি দু রকম ডিজাইন করে কি পেলাম? আলটিমেটলি কি পেলাম? আমি ডিজাইন করে আমি দু রকম সেফ লোড পেলাম একটা স্ট্রাকচারের জন্য, সয়েলের জন্য, সেই সয়েলের। তাহলে আমার এখান থেকে পেয়েছি আমি 100, আর এখান থেকে ডিজাইন করে পেয়েছি আমি 80। তাহলে আমি স্ট্রাকচারটাকে কতর জন্য ডিজাইন করবো? 100 জন্য, 80 জন্য? স্যার 80-র জন্য 80 করবো স্যার। 80 ঠিক তো? অথবা লেনথের 80। 80 জন ডিজাইন করবো। তাহলে ফর ডিজাইন পারপাস, দেখুন এইগুলো ডাইরেক্ট এমসিকিউ আসে না, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে ফাউন্ডেশনে তাহলে কিন্তু ওই এমসিকিউর জন্যই পড়ে যাবেন। কোনো কোশ্চেন যদি এরকম ডিটেলে দেয় তখন কিন্তু ফিল করতে পারবেন না। আপনাকে এরকম দিয়ে দেবে সেফ বিয়ারিং প্রেসার স্ট্রাকচারের ফেলিওরের জন্য মানে কোন প্যারামিটার ডিপেন্ড, মানে সেখানে ফেলিওরটা করছে। আপনাকে মাত্র সেটেলমেন্ট ফর ডিজাইন পারপাস সেফ লোড অফ স্ট্রাকচার, সেফ লোড ইকুয়াল টু কি লিখবো আমি ফর্মুলা? মিনিমাম অফ কোন দুটোর মধ্যে মিনিমাম? বিয়ারিং ক্যাপাসিটি, কারণ দু জায়গাতেই আমার স্ট্রাকচারের এরিয়ার অফ ফাউন্ডেশনটা সেম। বিয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন, আরেকটা কি? আরেকটা কি বললাম? বিয়ারিং প্রেসার অফ ফাউন্ডেশন। এবার বিয়ারিং ক্যাপাসিটি আর বিয়ারিং প্রেসার মানে আলটিমেটলি কি? স্ট্রেসটা আমি পেয়ে গেলাম, তার সাথে আমি এরিয়া গুণ করতাম, তাহলে আমি লোড পেয়ে গেলাম, তাই তো? তাহলে ক্লিয়ার তো এইটুকু? এতক্ষণ যেটা বললাম কি বললাম? এতক্ষণ ফার্স্টে ফাউন্ডেশন বললাম, ফাউন্ডেশনের দুটো পার্ট, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, কিভাবে ভাগ করা হয় সেটা বললাম। তারপর শ্যালো ফাউন্ডেশনে চলে এলাম। একটা ফাউন্ডেশনকে ফেলিওর করছে দুটো জিনিস, একটা সিআর আর একটা সেটেলমেন্ট। সিআর ফেলিওরটা সাডেন অ্যান্ড ডেঞ্জারাস, এটা একটা টিল্টিং হয়ে যায়। আর সেটেলমেন্ট ফেলিওর কি হয়? প্রোগ্রেসিভ ফেলিওর, মানে আলটিমেটলি বসে যায় স্ট্রাকচারটা। বাকি ভাষায় যদি আমরা বলি, এরপর কি বললাম? তাহলে ফাউন্ডেশনটা যেহেতু দুটো জিনিসে ফেলিওর হচ্ছে, সিআর আর সেটেলমেন্ট, আমাকে দুটো জিনিস থেকে ফাউন্ডেশনটাকে সেভ করতে হবে। তাহলে সেভ লোড বার করবো সিআর ফেলিওরে, সেক্ষেত্রে আমরা বার করবো সেভ বিয়ারিং ক্যাপাসিটি। আর সেভ লোড বার করবো আমার সেটেলমেন্টে, তখন আমি বার করবো সেভ বিয়ারিং প্রেসার। আলটিমেটলি দুটো থেকে মিনিমামটা নেবো, মিনিমামটা নিয়ে আমি ডিজাইন করবো স্ট্রাকচারটাকে। ক্লিয়ার তো এতটা পর্যন্ত? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো একটু জানতে হবে, কোনটার মানেটা কি, নাহলে পুরো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং মাথায় ঢুকবে না। তাহলে কি বলবো? বেসিক ডেফিনেশন। বেসিক ডেফিনেশন কি জিনিস? একটা স্ট্রাকচার আঁকছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে। এটা একটা ফুটিং, ঠিক আছে? না আলটিমেটলি ফাউন্ডেশন যদি বলি, জেনারেল টার্ম বলছি, এটা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি। সেটা জিএল লেভেল কোথায়? আমার জিএল লেভেলটা হচ্ছে এখানে। এই ফুটিংটা উইথ কতটা? উইথ কোন জিনিসটা? ফুটিং এর উইথ বলতে কি বুঝি আমরা?
একটা ফুটিং এর উইথ বলতে কি বুঝি বা সাইজ অফ ফুটিং বলতে কি বুঝি আমরা? যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে তার উইথটা বিটা জেনারেলি বি নেওয়া হয়, হ্যাঁ, ফুটিং এর ক্ষেত্রে এলটা কিন্তু নেওয়া হয় না। তাহলে একটা ফুটিং এর সাইজ যদি আমরা বলি তাহলে উইথ অফ ফুটিং আলটিমেটলি সেটা কি, সেটা আমার যে যে জিনিসটা আমার সয়েলটার উপর বসে আছে এটা বিটা, এটা হচ্ছে আমার উইথ বা সাইজ বলি এটাকে আমরা, ঠিক আছে? সয়েলের মানে ফাউন্ডেশনের ভাষায় সাইজ অফ ফুটিং বলে সবসময় বিটাকেই ভাববেন, ঠিক আছে? তাহলে দেখুন এই ফুটিং এর উপরে আমার একটা সয়েল আছে এখানে, তাই তো? এই ফুটিং এর লেভেলের উপরে আমার সয়েল আছে, সেই সয়েলের ইউনিট ওয়েট আমি গামা ধরছি। আর ডেপথ অফ ফুটিং কতটা? ডেপথ অফ ফুটিং কোন জিনিসটা নেবো বলুন? ডেপথ অফ ফুটিং কতটা নেবো আমি? এই যে ছবিটা এঁকেছি আমি, জিএল লেভেল থেকে বেস অফ ফুটিং পর্যন্ত, বটম বেস বটম পর্যন্ত। বটম পর্যন্ত, এটা ডেপথ অফ ফাউন্ডেশন ডিএফ, ঠিক আছে? আর এই লেভেলটাকে আমরা কি বলি? এটাকে বলি ফুটিং লেভেল, এফএল। ফিনিশ লেভেল নয় কিন্তু ফুটিং লেভেল এক্ষেত্রে। আর কি, আর হচ্ছে এই যে স্ট্রাকচারটা যে লোড, সেটা যে ফুটিং আছে সেটাকে আমরা কি বলছি? কিউ। কিউ মানে কি? এটা সুপার স্ট্রাকচার লোড। এটা বলতে ক্লিয়ার তো? এটা ক্লিয়ার করুন, কারণ এরপরে যে ডেফিনেশন গুলো পড়বো তখন নাহলে অসুবিধা হবে। এতটা ক্লিয়ার? এতটা মোটামুটি আমরা জানি সবাই একটা উইথ বা সাইজ অফ ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনের উপরে যে সয়েলটা আছে এটা আমরা ফাউন্ডেশন করে আবার ব্যাকফিল করে দিই, তাই তো? মাটিটাকে এটা ফাউন্ডেশনটা বানালাম, তারপর আবার জিএল বন মাটি ভরে দিই। এই সয়েল আছে একটা, তার ইউনিট ওয়েট হচ্ছে গামা, একটা সুপারস্ট্রাকচার লোড আছে সেটা হচ্ছে কিউ, আর একটা ডেপথ অফ ফুটিং ডিএফ। এতটা পর্যন্ত জানলাম। এবার যে টার্ম গুলো সেই টার্ম গুলো, এক নম্বর হচ্ছে গ্রস প্রেসার অথবা গ্রস লোডিং ইন্টেন্সিটি। এটা কি দিয়ে ডিনোট করা হয় বলুন? আসলে জানেন আপনারা গ্রস প্রেসার আর স্মল কিউ, হ্যাঁ স্মল কিউ স্যার। স্মল কিউ, কিন্তু তার একটা এই সাফিক্স থাকবে, সেটা হচ্ছে জি, কিউ জি মানে গ্রস প্রেসার, ঠিক আছে? এখানে একটা জিনিস বুঝতে হবে, আবার সেই হিরো আর ভিলেনের গল্প, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এইগুলো আমাকে বলুন তো, এই যে সয়েলটা এই ফুটিংটা আছে, না ফুটিংটাকে নিয়ে আসছে পরে, এই ফুটিংটা জেনারেলি ফেলিওরটা কোন জায়গা থেকে হবে? এই ফুটিংটা ফেলিওরটা সয়েলের কোন জায়গা থেকে হবে? যা মনে আসছে বলুন, এই চ্যাপ্টারে যা মনে হবে বলুন, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না জিনিসগুলো। কোনখান থেকে ফুটিংটা ফেলিওর হতে পারে? ফুটিং এর ফেলিওর কিরকম টাইপের আমি বলে দিচ্ছি, দু রকম টাইপ, একটা সিয়ার একটা সেটেলমেন্ট। তাহলে ফুটিংটা ফেলিওর কোন জায়গা থেকে হতে পারে? ফাউন্ডেশন বেস থেকে। হ্যাঁ, তাহলে আমার ফাউন্ডেশন লেভেল থেকে আলটিমেটলি আমার ফুটিংটা বসে যেতে পারে, তাই তো নাকি? এইখান থেকে ফুটিংটা একটু বসে যেতে পারে, ওভারঅল স্ট্রাকচারটা বসে যাবে। অথবা আমি যেমন আগে একটুখানি করে দেখুন ওই সিআর ফেলিওর ছবি এঁকেছিলাম, দেখুন কোনখান থেকে গেছিলাম, এটা এই বেস থেকেই দেখুন এই ফুটিংটা কিন্তু স্লাইড করে যাচ্ছিল আমার। তাহলে ফুটিং লেভেল থেকে আমার ফেলিওর হতে পারে। তাহলে বলুন তো আমার এই যে ফুটিং লেভেল আছে, সেইখানে যে সয়েলটা আছে তার ফেলিওরটা কে কে করছে? কে কে করছে ভেবে বলুন? এটা ফুটিং বলছে, এটা ফাউন্ডেশন ধরুন, কারণ এটা জেনারেল টার্ম, ঠিক আছে? ফেলিওর অ্যাট দ্য বেস অফ ফাউন্ডেশন কে কে করছে? কে কে দায়ী সয়েল থেকে ফেলিওর করার জন্য? সুপার। সুপারস্ট্রাকচার প্লাস সেলফ ওয়েট অফ দি ফুটিং। আর একটু ভেবে দেখুন তো আর কেউ আছে?
আর হচ্ছে সয়েলটা যেটাও ডিএফ একটা হচ্ছে এই ফাউন্ডেশনের উপরে যে সয়েলটা আছে সেও তো ওকে চাপ দিচ্ছে এই লেভেলে, দিচ্ছে না? এই ফুটিং এর মানে বেস লেভেলে সেও তো চাপ দিচ্ছে সয়েলটাকে ফেলিও করার জন্য, বা আমার এখানেও তো চাপ দিচ্ছে যে সয়েলটা। তিনটে জিনিস আমার এই ফাউন্ডেশনটাকে ফেলিওর করতে চাইছে বেস লেভেলে। সেটা কি? তো ওয়েট অফ আর্থ ফিলছে। সেলফ ওয়েট অফ সয়েল, এটাকে বলবো অ্যাবাভ ফাউন্ডেশন লেভেল। ঠিক আছে, এই টার্মগুলো একটু মনে রাখবেন। ওই ব্যাকফিল বা এই টার্মটা ইউজ করবো না। সেলফ ওয়েট অফ সয়েল অ্যাবাভ ফাউন্ডেশন লেভেল। তাহলে তিনটে জিনিস, এক হচ্ছে সুপারস্ট্রাকচার লোড, যেটা আমার বিল্ডিং এর স্ট্রাকচার লোড, সেটা কিউ। 2 নম্বর হচ্ছে তোমার এই সয়েলটা আছে সেই সয়েল। 3 নম্বর হচ্ছে আমার যে ফাউন্ডেশন করেছি তারও তো একটা সেলফ ওয়েট আছে, সেই ওয়েটটা। তাহলে তিনটে জিনিস আমার এই ক্ষেত্রে আমার ফাউন্ডেশনে ফেলিওর ঘটাতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো? ভি, এটা আমাদের বোঝার জন্য, মানে 3জন ভিলেন আছে আমার এখানে। ঠিক আছে, তাহলে যখনই গ্রস প্রেসার, জিনিসটা এইভাবে মনে রাখবো, গ্রস প্রেসার ইকুয়াল টু কত ভি, কতজন ভিলেন? 3B 3 ভি। 3V স্যার। তিনজন। এইটুকু মনে রাখবো আমরা, গ্রস প্রেসার ইকুয়াল টু 3 ভি। তাহলে দেখবেন কোনোদিন এমসিকিউ কোথাও গিয়ে ভুল হবে না এটা। 3 ভি মানে এক সুপারস্ট্রাকচার, 2 সেলফ ওয়েট অফ সয়েল অ্যাবাভ ফাউন্ডেশন লেভেল, 3 হচ্ছে সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন, বা যেটা ওভারবার্ডেনও বলা যায়। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার বলুন তো আমার আমি যে ফাউন্ডেশনটা করছি সেটা তো আলটিমেটলি একটা বিল্ডিং এরই পার্ট নাকি? হুম? কি আমি হ্যাঁ যে স্যার ইয়েটা করছি, আমার স্ট্রাকচার, সেটা তো ফাউন্ডেশনের পার্ট। আবার যে আমি সয়েলটা ব্যাকফিল করলাম, তো সেটা তো আর তার নিজের ক্যাপাসিটিতে কি আছে? নেই। তাকে আমি মাটি কেটেছি, কেটে 10 দিন ফেলে রেখেছিলাম, তারপর আবার সেখানে আমি তাকে ব্যাকফিল করেছি। তাহলে সে আবার কি এক প্রকার বাইরের জিনিস, এবং অলরেডি সেটা লুজ হয়ে গেছে, তার ক্যাপাসিটি কমে গেছে, এই হয়ে গেছে। তাহলে আমরা কিছু ভাবে সবসময় ওই সয়েলটাকে ইগনোর করতাম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এবার? 2 নম্বর টার্ম, নেট প্রেসার ইন্টেন্সিটি। ফার্স্টের টার্মটা কি বলেছিলাম আমরা? গ্রস প্রেসার গ্রস প্রেসার, সেখানে কটা ভিলেন? 3টে। 3টে। নেট প্রেসার ইন্টেন্সিটিতে কটা ভিলেন হবে তাহলে? একটা স্যার দুটো। কমে গেল, দুটো। কিউ এর 2 ভি। 2 ভি কে 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 ভিলেন এখন যখন নেট প্রেসার? সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার সুপারস্ট্রাকচার ফাউন্ডেশন আর আর সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন। সুপারস্ট্রাকচার ইউ আর সেলফ ওয়েট অফ সয়েল। তাহলে বাদ কে গেল? কোন ভিলেনটাকে বাদ দিলাম আমরা? সেলফ ওয়েট অ্যাবভ ফাউন্ডেশন লেভেল, সেলফ ওয়েট অফ সেলফ সয়েল ওয়েট অফ সয়েল। অ্যাবভ ফাউন্ডেশন লেভেল, সেটাকে বাদ দিলাম। তাহলে কিউ নেক্সট ওয়ান কি লিখবো আমি? কিউ জি মাইনাস সেলফ ওয়েট অফ সয়েল অ্যাবভ কোন লেভেল? ফাউন্ডেশন ফাউন্ডেশন লেভেল। লেভেল। তাহলে ইকুয়াল টু সয়েলের সেলফ ওয়েট কত হবে? গামা যদি হয় তার ইউনিট ওয়েট, তাহলে কি লিখবো আমরা সেটাকে? বলুন কি লিখবো? ডিএফ ইন্টু গামা গামা। ইন্টু ডিএ, মানে আমার এই যে সয়েলটা কতটা লেভেল জুড়ে আছে? ডিএ জুড়ে আছে, ডেপথ জুড়ে, তাই তো? তো আমরা যখন টোটাল স্ট্রেসে পড়ছিলাম মনে আছে, টোটাল স্ট্রেস গুলো কি লিখছিলাম আমরা? গামা ইন্টু এইচ লিখছিলাম, মনে আছে? Yes. তাহলে সিমিলারলি গামা ইন্টু ডিএফ এর ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু ইউজি মাইনাস এফেক্টিভ স্ট্রেস অ্যাট ফাউন্ডেশন লেভেল। তাহলে বলুন এই সয়েলের ক্ষেত্রে এফেক্টিভ স্ট্রেস অ্যাট ফাউন্ডেশন লেভেল কত হবে? এফেক্টিভ স্ট্রেস বার করার জন্য কি করতে হবে? টোটাল স্ট্রেস বার করতে হবে। টোটাল স্ট্রেস সিগমা অ্যাট এফএল কত হবে? কি লিখবো বলুন? সিগমা অ্যাট এফএল। সয়েল আছে, সারচার্জ আছে, সেইভাবে পড়েছিলাম মনে নেই, সব ভুলে গেছি।
কিউ প্লাস গামা ইন্টু ডিএফ। কিউ প্লাস গামা ইন্টু ডিএফ। বড় ভুল হয়ে গেল। কিউর ইউনিট কি আর ওইখানে যে কিউ ছিল তার ইউনিট কি? ওখানে ছোট কিউ ছিল দেখুন মনে করে, হ্যাঁ স্যার, সারচার্জ ছিল। সারচার্জ ছিল, আর এটা লোড, তাহলে এখানে কোনো সারচার্জ আমার নেই, তাহলে এক্ষেত্রে কি হবে? গামা ইন্টু ডিএফ অনলি। পুরো ওয়াটার প্রেসার কত? 0 0। তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে? গামা ডিএফ। আর একটা আমার বুঝিয়ে দিচ্ছি দিয়ে কেন এই কিউটা এলো না। এই কিউটা আর এই সয়েলটার উপর কি এফেক্ট হচ্ছে পার্টিকুলার না জায়গাতে স্ট্রাকচারের উপরে এফেক্ট করছে? এই কিউটা কোথায় এফেক্ট করছে? এটা ফাউন্ডেশনের উপর। ফাউন্ডেশন। হ্যাঁ, মানে এই কিউটা আমার এফেক্ট করছে এখানে, তাই তো? ফাউন্ডেশনটা যেখানে ঠিক আছে সেখানে তো কিউটা এফেক্ট করবে। তাহলে আমি যখন এখান থেকে আমি উপর দিকে দেখবো তখন কি আমার ওইটা আসবে পাশে আমার? এই লেভেলের নিচে না, যখন যাব তখন ওই কিউর এফেক্ট আসবে আমার। তাও সেটাকে আমাকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে, তবে হবে। ঠিক? আমি এইভাবে বলেছিলাম, অথবা গামা ইন্টু ডিএফ এইটাই মনে রাখবেন। যদি সাবমার্জ হয় তাহলে গামা সাবমার্জ, যদি নর্মাল হয় তাহলে গামা। তাহলে বোঝা গেল এতটা নেট প্রেসার ইন্টেন্সিটি পর্যন্ত কি হবে? হ্যাঁ গ্রস মাইনাস একটা ভিলেন বাদ, মানে গামা ইন্টু ডিএফটা বাদ। 3 নম্বর ডেফিনেশন। কোনো ডাউট নেই তারপরে বলতো? আলটিমেট, এইগুলো এর পরে 4টে টার্ম পড়বে, এই 4টে টার্ম সব থেকে ইম্পর্টেন্ট। এইটুকু না বুঝলে, মানে এইটুকু তো বুঝতেই হবে, পরে এগুলো আরো ইম্পর্টেন্ট। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। দেখুন আগেরটা আমার এইটার মধ্যে ডিফারেন্সটা কি বলুন তো? আগের দুটোটা আমার এই দুটোর মধ্যে দেখি কে ডিফারেন্সটা ফিল করতে পারছে। আগে দুটো টার্ম কি কি ছিল? নামগুলো বলুন নিজে মনে মনে। কি টার্ম ছিল আগে দুটো? স্যার 1 2। প্রেসার ছিল, আর এটা হ্যাঁ, বিয়ারিং আর এইটা ক্যাপাসিটি। ছিল, এইটা কি? ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি। আগের দুটো টার্ম কিসের জন্য, কোন ফেলিওরের জন্য? সেটেলমেন্ট স্যার। সেটেলমেন্ট। আর বাকি যে টার্ম 4টে পড়বো সেগুলো সবই বিয়ারিং ক্যাপাসিটি থাকবে, তাহলে সেগুলো কিসের জন্য? শেয়ারের জন্য স্যার। এটা সিআর শিয়ারের। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল তো? হ্যাঁ এইগুলো কিন্তু এইভাবে ভেঙে পড়তে হবে, নাহলে কিন্তু মানে বুঝতে পারবে না, শুধু পড়ে যাচ্ছি। ওখানেও গ্রস পড়লাম, এখানে আলটিমেট পড়বো, জিনিসটা কিন্তু একই। কিভাবে এক ভুল বলে দিচ্ছি, এবার বুঝতে পারবেন। তাহলে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কার জন্য এটা? সিআর। তাহলে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি এটাকে কি টার্ম দিয়ে ডিনোট করা হয়? কিউ ইউ কিউ ইউ। এখানে কটা ভিলেন? 3V। মানে সিআর ফেলিওরে যেটা ছিল আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, সেটাই সেটেলমেন্ট ফেলিওরে কি টার্ম? সেটা সেই টার্মটা গ্রস গ্রস প্রেসার। প্রেসার ইন্টেন্সিটি। বোঝা গেল তো? যেটা সেটেলমেন্টে আমার গ্রস প্রেসার ইন্টেন্সিটি, সেটাই আমার সিআর ক্ষেত্রে আলটিমেট ক্যাপাসিটি। জিনিস দুটো একই, দুটোর জন্য দুটো দু রকম নাম। ক্লিয়ার তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা? এটা কিন্তু যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ক্লিয়ার হবে না আর এরপরে কিন্তু আর প্রথম দুটো টার্ম যেটা পড়লাম, গ্রস প্রেসার বা গ্রস লোডিং ইন্টেন্সিটি, আর পড়লাম নেট প্রেসার। তাহলে এই দুটো কার জন্য? সেটেলমেন্ট ফেলিওরের জন্য। সেটেলমেন্ট। সেটেলমেন্ট ফেলিওর হলে আমরা এই টার্মগুলো ইউজ করবো। যখন সিআর ফেলিওর হবে তখন কি ইউজ করবো? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। সেটা হচ্ছে সিআর এর জন্য। সেটা কিউ ইউ। ওখানে কি লিখেছিলাম? কিউ জি। মনে করে দেখুন, সেখানেও 3 ভিলেন ছিল, এখানেও 3 ভিলেন। তাহলে 3 ভিলেনটা কে কে বলুন, একটু রিপিট করে নিন। 3 ভিলেনটা কে কে? সুপার স্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, তুই সেলফ ওয়েট অফ সয়েল অ্যাবভ ফাউন্ডেশন, আর সেলফ ফাউন্ডেশন ওয়েট অফ এমন পড়িয়ে দেবো মানে কোনো ডাউট থাকবে না, কিন্তু জিনিসটাকে মানে কোন মানে কি বলবো, ফোকাস দিয়ে পড়তে হবে জিনিসটাকে, নাহলে খুব মুশকিল। আর একটা হচ্ছে সেলফ ওয়েট অফ সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন। স্ট্রাকচার। স্ট্রাকচার না, ফাউন্ডেশন। ঠিকই বলেছি, আমি ভুল ফাউন্ডেশন। বলেছি।
স্ট্রাকচারের লোড তো কিউতে চলে এসেছে আমাদের, তাই না? স্ট্রাকচারের লোড তো কিউতে চলে এসেছে, সুপারস্ট্রাকচার যা লোড এখানে হবে শুধু ফাউন্ডেশন। তাহলে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ডেফিনেশন কি? এই ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য ম্যাক্সিমাম গ্রস প্রেসার। দেখুন ওর সাথে রিলেট হবে, দেখুন ইট ইজ দ্য, লিখে দিচ্ছি আমি একটুখানি, ম্যাক্সিমাম গ্রস প্রেসার at which uh, it is the maximum gross pressure uh, which can be, sorry, which can be applied, কোথায় অ্যাপ্লাই হবে? at the, কোন লেভেলে বার করছিলাম আমরা? at the foundation level without কোন ফেলিওর হবে না, শিয়ার না সেটেলমেন্ট? শেয়ার। উইদাউট শিয়ার ফেলিওর। ক্লিয়ার তো? কেন সেটেলমেন্ট লিখলাম না? তাহলে আমাকে বলুন তো, গ্রস প্রেসার ইন্টেন্সিটি ডেফিনেশন কি হবে? বলুন নিজেরা, এই লেখাই আছে মোটামুটি। গ্রস প্রেসার ইন্টেন্সিটি, যেটা আগ নম্বর পড়েছিলাম, তার ডেফিনেশনটা কিরকম লিখবো? চেষ্টা করুন, ভুল হবে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে হবে। ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রেসার which can be applied at the foundation level without কোন ফেলিওর? সেটেলমেন্ট ফেলিওর। উইদাউট, আবার শিয়ার, উইদাউট Settlement. উইদাউট ফেলিওর ইন সেটেলমেন্ট। উইদাউট সেটেলমেন্ট ফেলিওর বা ফেলিওর ইন সেটেলমেন্ট, যাই বলি। তবে ডিফারেন্সটা বোঝা গেল তো? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আর গ্রস প্রেসার ইন্টেন্সিটির মধ্যে এই ডেফিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আলটিমেট যখন বলছি তখন কোনো ফেলিওরের চান্স থাকবে না উইদাউট শিয়ার ফেলিওর, এবং সেখানে কটা ভিলেন থাকবে? 3V। মনে রাখবেন কেন বলছি, ইউতে প্রচুর এই 3V নিয়ে, 3টে ভিলেন নিয়ে দেখবেন। তাহলে ইট ইজ দ্য ম্যাক্সিমাম গ্রস প্রেসার হুইচ ক্যান বি অ্যাপ্লাইড এট দ্য ফাউন্ডেশন লেভেল উইদাউট শিয়ার ফেলিওর, সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। আর ইট ইজ দ্য ম্যাক্সিমাম গ্রস প্রেসার হুইচ ক্যান বি অ্যাপ্লাইড এট দ্য ফাউন্ডেশন লেভেল উইথ সেটেলমেন্ট ফেলিওর, সেটা হচ্ছে গ্রস প্রেসার ইন্টেন্সিটি। ঠিক আছে তো? তাহলে পরের টার্মটা যাচ্ছে এবার, পরে পড়বো। ওখানে কি করেছিলাম গ্রসের পর? 2 নম্বর রাইট, 2 নেট নম্বর Net pressure. নেট প্রেসার ইন্টেন্সিটি পড়েছিলাম। এখানে সেটা কি হবে? নেট টার্মটা কি হবে বলুন? নেট বিয়ারিং ক্যাপাসিটি। Net ultimate. নেট আলটিমেট বেরিং। আলটিমেট, হ্যাঁ। নেট এই আলটিমেট বিয়ারিং। জিনিসটা কেন আলাদা হচ্ছে? এখানে দুটো টার্ম আছে, একটা নেট আলটিমেট, একটা নেট সেট। ঠিক আছে? নেট আলটিমেট কনসোলিডেশনে 1 2 3 4 5 করেছিলাম, মনে আছে কাউরি? 1 2 3 4 5 কি কি ছিল? এটা সিকোয়েন্স পড়েছিলাম না কনসোলিডেশনে? 1 2 3 একসাথে, 1 2 3 তারপর 4 1 2 5, 3 4 এই 5 জিনিস পড়েছিলাম এরকম একটা। 4 5 6 6ও ছিল। কি হবে এটা? 3টেতে লোড আসছিল, 4 হচ্ছে রিমুভাল অফ এয়ার, 5 হচ্ছে এক্সপালশন অফ ওয়াটার, 6 ছিল কি? রিঅ্যারেঞ্জমেন্ট অফ সলিড। রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক, একদম রিঅ্যারেঞ্জমেন্ট অফ সলিড। সিমিলারলি এখানে একটা টার্ম আমরা মুখস্থ করব, আলটিমেট নেট সেফ। এই জিনিসটা মুখস্থ করে নেবো। সয়েলে ফার্স্ট চ্যাপ্টারে একটা সার্কুলার ইয়ে পড়েছিলাম তো, মনে আছে? একদম ফার্স্ট চ্যাপ্টারে কি, ফার্স্টে কি ছিল? ওয়েদারিং ছিল নাকি? ওয়েদারিং স্যার। হ্যাঁ, তারপর? ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, তারপর? ডিপোজিশন। হ্যাঁ, তারপর? আপহিভেল। হ্যাঁ, তাহলে এইটা পড়েছিলাম WTDU। এইখানে কি পড়বো? আলটিমেট নেট সেফ, এইটা মনে রাখবো, না হলে এর নিউমেরিক্যাল বা কোনো কোশ্চেন করতে পারবেন না। আলটিমেট নেট সেফ, এই সিকোয়েন্সই মনে রাখতে হবে আমাদেরকে। কেন পড়াচ্ছি বুঝতে পারবেন, আগে বলে দিলাম এটা, ঠিক আছে? এই সিকোয়েন্সটা মুখস্থ করে নিন, আলটিমেট নেট সেফ।
এইভাবেই হবে সব। বুঝতে হচ্ছে তো? আলটিমেট নেট সেভ সেভ। তাহলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এটা কিভাবে ডিনোট করবো? কিউ এন ইউ। আলটিমেট ছিল কিউ ইউ, এখানে নেট আলটিমেট কিউ এন ইউ। তাহলে ওখানে নেট ইন্টেন্সিটিতে কোন ভিলেনটাকে বাদ দিয়েছিলাম আমরা? নেট নেট প্রেসার ইন্টেন্সিটিতে কোন ভিলেনটাকে বাদ দিয়েছিলাম? ফাউন্ডেশন soil লেভেলের above উপরে যে foundation সয়েল level. সয়েলটাকে। তাহলে এখানেও সেম 2v, কে বাদ যাবে? এক থাকবে হচ্ছে আমার সুপারস্ট্রাকচারের লোড কিউ, আরেকজন থাকবে হচ্ছে সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন। ক্লিয়ার তো এটুকু? এই দুটো টার্ম থাকবে, একজন বাদ যাচ্ছে, ফাউন্ডেশন লেভেলের উপরে সয়েলের ওয়েটটা। ঠিক? তাহলে এর ডেফিনেশনটা কিরকম হয় বলুন, একটু চেষ্টা করে দেখুন, কেউ বলতে পারছেন কিনা এই ওপরটার সাথে মিলিয়ে একটু চেষ্টা করুন। ইট ইজ দ্য মিনিমাম। না, মিনিমাম নয়, আলটিমেট মানে ম্যাক্সিমাম। তাহলে নেট আলটিমেট মানে কি বলবো? নেট ম্যাক্সিমাম। ঠিক আছে, আলটিমেট হচ্ছে ম্যাক্সিমাম, নেট আলটিমেট বলবো নেট ম্যাক্সিমাম। তাহলে ইট ইজ দ্য নেট ম্যাক্সিমাম। কারণ নেট কেন? একটা জিনিস বাদ চলে গেছে, তো সেই জন্য নেট। কোনো জিনিসকে একটা জিনিস বাদ যদি দিই তবে আমরা সেটাকে নেট বলি। তাহলে ইট ইজ দ্য নেট ম্যাক্সিমাম গ্রস প্রেসার, তাই তো নাকি? গ্রস প্রেসার which can be applied কোথায়? which can be applied over বা at the ফাউন্ডেশন লেভেল। এবার একটা কথা অ্যাড হবে, কোন জিনিসটাকে বাদ দিয়েছি আমরা? কোন ভিলেনটাকে বাদ দিয়েছি? Soil above foundation level. তাহলে ওভার ওয়েট ওয়েট অফ সয়েল বা সেলফ ওয়েট অফ সয়েল, সেলফ ওয়েট অফ সয়েল ওভার এফএল উইদাউট কি ফেলিওর হবে এখানে? সিআর ফেলিওর, কারণ বিয়ারিং Clear ক্যাপাসিটি failure. আছে। জিনিসটা কি করলাম, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। এই টার্মটা আবার পড়ুন, দিয়ে বুঝুন, এটা বুঝতে পারছেন নাকি? মানে দেখুন, ইট ইজ দ্য নেট ম্যাক্সিমাম গ্রস প্রেসার হুইচ ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট দ্য ফাউন্ডেশন লেভেল ওভার সেলফ ওয়েট অফ সয়েল। মানে সেলফ ওয়েট অফ সয়েল উপর যতটা এক্সট্রা লোড দিচ্ছি, মানে এই দুটো, উইদাউট সিআর ফেলিওর। মানে কি বলুন, আমরা যখন ব্যাচিং করি তখন দেখবেন ইমের ওয়েটটাকে আমরা টিআর করে জিরো করে নিই, তাই তো? তোমার ওয়েটটাকে টিআর করে জিরো করে নিই আমরা, তারপর আমি যেটুকু পাথর দিই সেটুকুই আমার ওয়েট হয়। সিমিলারলি এখানে কি করা হচ্ছে, ফাউন্ডেশন লেভেলে যে সয়েলটা আছে তার ওয়েটটাকে টিআর করে জিরো করে নেওয়া হয়েছে, দিয়ে তার উপরে আমি পুটিং বসালাম। তাহলে আমার সুপারস্ট্রাকচার লোড এলো, পুটিং এর লোড এলো, তাহলে সেই লোডটাই আমার সয়েলে কাজ করলো। বুঝতে পারছেন তো? ক্লিয়ার হচ্ছে? কেন টিআর করে জিরো করলাম? কারণ আমি যখন বাড়ি করিনি তখন তো আমার এই উপরে সয়েল, ধরুন আমার এখানে ফাউন্ডেশন লেভেলে ফাউন্ডেশন করবো, আমি ধরুন এখনো বাড়ি করিনি, এই যে সয়েল পার্টিকেলটা সে তো এর উপরের লোডটা ফিল করছে নাকি, যতটা উপরে সয়েল আছে, তাই তো? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ স্যার। ফিল হ্যাঁ করছে। স্যার। তাহলে ধরুন এর ওয়েট হচ্ছে 10, যেটা সয়েলের ওয়েট। এবার যদি আমি এখানে একটা 5-এর যদি ইয়ে করি, বাড়ি বানাই, তাহলে এই নিচের সয়েলটা কিরকম বিহেভ করবে? নর্মালি কনসুলেটেড না ওভার কনসুলেটেড? নর্মাল কনসোল। তাই তো নাকি? নর্মাল না ওভার? ওভার হবে না? পাস্টে সে বেশি করেছে, প্রেজেন্টে কম, মানে কম ছোট বাড়ি ভেঙে আমি খালি করে দিলাম, তাহলে এটা কি ওভার হয়ে যাবে নাকি? ওভার কনসোলেটেড। ওভার কনসিডার হয়ে যাবে। তাহলে আমাদের কেন করছি, আমি চাইছি এই 10টাকে জিরো করে দিতে। 10টা যদি আমি জিরো করে দিই, তাহলে আমি ধরে নিই যদি এখানে মাটিটা নেই, তাহলে সয়েলটা কিরকম বিহেভ করবে? নর্মালি কনসলিডেটেড। নরমালি। হ্যাঁ, তাহলে আমাদের মেন এম হচ্ছে এটা সয়েলটাকে নর্মালি কনসলিডেট করার জন্য।
ঠিক আছে? এই নেট করা মানে আমি এইখানে একটা ওয়েট মেশিন লাগিয়েছি, দিয়ে ক্লিয়ার করে জিরো করে নিয়েছি, কারণ এই উপরে লোডটা ছিল, তার লোডটা দিয়ে ক্লিয়ার করে জিরো করেছি, এরপর আমি ফাউন্ডেশন বানাচ্ছি। তাহলে আর ওই সয়েলে ওয়েটটা আর আসবে না আমার এই ওয়েট মেশিনে। ক্লিয়ার তো এটুকু নাকি? হ্যাঁ ক্লিয়ার স্যার। নয়? ঠিক আছে, তাহলে নেট আলটিমেট মানে কি, আমার একটা ভিলেনকে বাদ দিয়ে দিয়েছি আমি, কোনটা সেলফ ওয়েট অফ সয়েল কেক, সেটা হচ্ছে কিউ এন ইউ। তো এখানেও সেম লিখবো, কিউ এন ইউ ইকুয়াল টু কি লিখবো আমি, ফর্মুলাটা বলুন কি লিখবো? ইউ ইউ মাইনাস effective stress of soil at foundation level, সেটা কত হবে? ইউ ইউ মাইনাস গামা ইন্টু ডিএফ। এটা এখন থেকে মুখস্থ করে নিন, মানে কিউ এন ইউ ইকুয়াল টু কিউ ইউ মাইনাস গামা ডিএফ। এটা একদম মানে জলের মতো মুখস্থ করে নিন, কিউ এন ইউ ইকুয়াল টু কিউ ইউ মাইনাস গামা ডিএফ, এইভাবে মুখস্থ করে নিন। এটা আমার মেন ফর্মুলা। গামাটা যেমন থাকবে, জল না থাকলে নর্মাল, জল থাকলে সাবমার্জ, স্যাচুরেটেড থাকলে স্যাচুরেটেড। তারপর 5 এই ডেফিনেশন গুলো পড়িয়ে আজকে শেষ করি। ঠিক আছে? 5 তাহলে কি হবে, এবার কোন টার্মটা হবে, মুখস্থ করেছিলাম আলটিমেট নেট আলটিমেট, তারপর কি টার্ম বলেছিলাম? সেফ, না, নেট সেফ, আলটিমেট নেট সেফ, আলটিমেট নেট আলটিমেট নেট সেফ। তাহলে এবার হচ্ছে নেট সেফ, ঠিক আছে? নেট সেফের কি বলি আমরা, এটা কিউএনএস, নেট সেফ কিউএনএস। তাহলে নেট সেফ মানে কি, সেফ যখনই বলছি সেখানে আবার কি আসছে, ফ্যাক্টর অফ সেফটি চলে আসছে, মানে কিউএনইউ বাই ফ্যাক্টর অফ সেফটি। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এখানে আমার ভিলেন কটা, গেস দুটো। করুন। এখানেও আমার ভিলেন দুটো, কাউকে তো বাদ দিইনি আমি, কিন্তু ভিলেনকে আমি কি করেছি, সেফলি করে নিয়েছি, মানে ভিলেনের গায়ে একটা সেফটি বসিয়ে দিয়েছি। ভিলেন যদি 100 দিয়ে মারতে আসে, আমি সামনে একটা স্টিল দিয়েছি, দিয়ে আমার লোড আসছে আমার গায়ে 50, আমি 2 এর ফ্যাক্টর সেফটি দিচ্ছি এখানে। তাহলে ভিলেনের সামনে আমি ওই পুলিশটা একটা গার্ড রেল দেয়, এমনি এক ফ্যাক্টর সেফটি দিয়ে দিয়েছি আমি। তাহলে সয়েলের ক্ষেত্রে ফাউন্ডেশনে ফ্যাক্টর সেফটি কত হয়, ভ্যালু কত হয় রেঞ্জ, ফাউন্ডেশনের এফোর্স ভ্যালু সিআর ফেলিওরের ক্ষেত্রে বলুন, এমসিকিউ 2.5 to 3, এগুলো বলতে হবে নাহলে মুশকিল। তাহলে এটার ইয়েটা কি বলবো, ডেফিনেশনটা, ইট ইজ দা, আগের কি ছিল, নেট আলটিমেটে কিরকম ছিল ডেফিনেশনটা, নেট ম্যাক্সিমাম গ্রস নেট প্রেসার, ম্যাক্সিমাম। তাহলে এখানে নেট সেফ হলে আমি কি বলবো, ইট ইজ দা নেট সেফ প্রেসার। আলটিমেট মানে ম্যাক্সিমাম, এটা তো আমরা জানি, আলটিমেটের জায়গায় সেফ চলে আসবে, তাহলে সেফ বসিয়ে দিলাম, আর নেট আছে তাহলে নেট, ইট ইজ দা নেট সেফ প্রেসার হুইচ ক্যান বি অ্যাপ্লাইড কোথায়, অ্যাট ফাউন্ডেশন লেভেল ওভার, কোনটাকে বাদ দিয়েছি, কোন ভিলেনটাকে, ওভার সেলফ ওয়েট, সেলফ ওয়েট অফ সয়েল উইদাউট কোন ফেলিওর, সিআরপি। সিআর ফেলিওর। এই ডেফিনেশন গুলো কিন্তু জলের মতো মুখস্থ করতে হবে, না হলে এমসিকিউ করতে পারবে না। আর যদি বুঝে করেন, এরকম বুঝে আমি যেভাবে বলছি সেটা করতে পারেন, না হলে মুখস্থ করতে হবে, যেটা আপনাদের উপায়, কিন্তু করতেই হবে, কারণ প্রচুর এমসিকিউ আছে এখান থেকে। লাস্ট কি বলেছিলাম, নেট সেভের পর সেফ, নেট, সেফ, সেফ সেফ, শুধু সেফ, ঠিক, আমি ভুল বলছি, সেফ সেফ ক্লিয়ারিং ক্যাপাসিটি। এটা কিভাবে ডিনোট করা হয়, কিউ এস নাকি, কিউ সেফ। তাহলে এখানে আমরা কি করছি, দেখুন আমার যে উপরে যে সয়েলটা ছিল, সেই সয়েলটা তো আমার বিল্ডিং ফাউন্ডেশন করার পর আমি তো আবার চাপা দেবো নাকি ফাউন্ডেশন করার, তাহলে আমার ওই সয়েলটার ওয়েটটা তো আবার 2 দিন পর আমার ইয়েতে আসবে, সয়েলে আসবে, ফাউন্ডেশন লেভেল সয়েলে, আমার কি হ্যাঁ করতে স্যার, হবে, অ্যাডিশন হয়ে যাবে।
ওটাকে অ্যাডিশন করতে হবে, কারণ ওটা তো আমার পুরোটাই কেটে ফেলে দিচ্ছি না। হুম? তাহলে এখানে ভিলেন কটা? 3টে। ভিলেন 3টে, কিন্তু কেমন গার্ডরেল দেওয়া, কারণ সেফ আছে, তাহলে সেফলি এইভাবে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মুশকিল। তাহলে কিউএস এর কি হবে ফর্মুলা? কিউ নেট সেট প্লাস কোনটা যোগ করছি আমি? সেল ওয়েট অফ সয়েল। তাহলে গামা ইন্টু ডিএফ, ঠিক? তাহলে কিউএনএস এর ফর্মুলা কি লিখেছিলাম মনে আছে কাউরি? একটু করেই লিখলাম একটু আগে। নেট সেভের ফর্মুলা কিরকম করে এসেছিল? নেট সেভটা ভাবুন, কিউ ফর্মুলাটা বাই দেখলে পাবে। কিউএন ইউ কিরকম এসেছিল? বাই এফওএস প্লাস গামা ডিএফ। এবার বলুন কিউএন ইউটা কি ছিল ফর্মুলা? ফিরে যান প্রথমে, কোন ভিলেনকে বাদ দিয়েছিলাম? গামা ডিএফ বাদ দিয়েছিলাম। তাহলে কিউ ইউ মাইনাস গামা ডিএফ বাই এফওএস প্লাস গামা ডিএফ, এটা হচ্ছে আলটিমেট ফর্মুলা কিউএস এর। মানে জিনিসটা কি করলাম দেখুন তো, আলটিমেটলি কি করলাম, সয়েলের ওয়েটটাকে বাদ দিয়ে আমি ফ্যাক্টর সেফটি লাগিয়েছি। দেখুন ফার্স্টে সয়েলটাকে বাদ দিয়েছি, ফ্যাক্টর সেফটি লাগিয়েছি, তারপর আবার সয়েলটাকে যোগ করেছি, তাই করেছি তো। কিউ ইউ থেকে সয়েলটাকে বাদ দিলাম, তারপরে ফ্যাক্টর সেফটি ভাগ করলাম, প্লাস গামা ডিএফ। কেন করলাম? কারণ আমি স্ট্রাকচারে ফ্যাক্টর সেফটি লাগাতে পারি, সয়েলে ফ্যাক্টর সেফটি লাগাতে পারবো না। পারবেন কি? সয়েলকে বলবেন না ভাই তুই এত লোড দিস না, তোর সামনে আমি গার্ডরেল রেখে দিচ্ছি, পারবেন না। কিন্তু আপনি ফাউন্ডেশনটাকে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, তার উপর লোডটা কমতে পারবেন, তার থিকনেস কমাতে পারবেন। তাহলে মেন যেটা হচ্ছে, আমার যে 3 ভিলেন ছিল, ঠিক আছে, সুপারস্ট্রাকচার, 2 কে ছিল সেলফ ওয়েট অফ সয়েল অ্যাবভ এফএল, আর 3 সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন। এদের মধ্যে কোনটা আমাদের হাতে, কোনটি কন্ট্রোলে? আমাদের আমাদের কন্ট্রোলে কোনটা 3টে ভিলেনের মধ্যে? তাকে আমি কন্ট্রোল করতে পারবো। সুপারস্ট্রাকচারটা ডিজাইন করতে হবে, আর কাউকে না। সেলফ ওয়েট অফ ফাউন্ডেশন। ঠিক। তাহলে এর গায়ে আমি কি লিখবো? আমি একটা হাতের ছবি আঁকবো। এগুলো আঁকছি, এগুলো মনে হতে পারে ফালতু, কিন্তু এগুলো খাতায় করে রাখবো, পরে খুললে মনে থাকবে তখন। এর মানে কি, এ আমার কন্ট্রোলে, এ আমার কন্ট্রোলে, এ আমার কন্ট্রোলে নেই। তাহলে যে আমার কন্ট্রোলে তাকে আমি কি করবো? এফওএস দেবো। একে আমি এফওএস দিতে পারবো, একে আমি এফওএস দিতে পারবো। সেই জন্যই দেখুন আমি ফার্স্টে 3টে ভিলেন থেকে একটা ভিলেনকে বাদ দিয়েছি, তারপর এফওএস লাগিয়েছি, তারপর আবার ওকে আমি অ্যাড করেছি। এটাই হচ্ছে এই এই ফর্মুলাটা টেকনিক্যাল কারণ। কারণ এ আমার কন্ট্রোলে নাই। সয়েলকে আমি বলতে পারি না তুই এত লোড দিস না, কিন্তু আমি সুপারস্ট্রাকচারটা আমি মনের মতো ডিজাইন করতে পারি, ফাউন্ডেশনটাকে আমি মনের মতো ডিজাইন করতে পারি, সেখানে আমি যত খুশি ফ্যাক্টর সেফটি দিতে পারি। আমি একটা বিল্ডিং এ 10 ফ্যাক্টর সেফটি দিয়ে ডিজাইন করতেই পারি, তাই না? ইকোনমিক্যাল হবে না, আমার আনইকোনমিক্যাল হবে, কিন্তু ডিজাইন আমি করতেই পারি। তাহলে ক্লিয়ার তো? তাহলে কি মনে রাখবেন, এতটা পড়াটা কেন বললাম? আমরা আমরা যা অঙ্ক করব, যত তেজজাগির ফর্মুলা আছে, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে, যত তেজজাগির ফর্মুলা আছে সব ফর্মুলা দেখবেন কিউ দিয়ে ফর্মুলা আছে, তাই তো? মনে হচ্ছে তেজজাগির ফর্মুলা, একটা ফর্মুলা লিখে দিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য। আমি মানে কেন এগুলো পড়ছি সেটা বলতে চাইছি। এই ফর্মুলাটা মনে হচ্ছে, সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ, সরি এন কিউটা চলে গেছে, গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা, সব বার করছি কিউ। এই কিউটা কোন কিউ? এই এতগুলো কিউর মধ্যে যেটা বললাম উপরে, বলুন তো এই কিউটা কোন কিউ? হুম, না, বলুন, কেউ বলুন, চেষ্টা করুন না, ভুল হলে হবে। এই কিউটা কোন কিউটা? এতগুলো বললাম, 6টা কিউ পড়েছি। ফার্স্টে গ্রস প্রেসার ইন্টেন্সিটি পড়েছি,
তারপর নেট প্রেসার ইন্টেন্সিটি পড়েছি, তারপর আলটিমেট পড়েছি, তারপর নেট আলটিমেট, তারপর নেট সেভ, তারপর সেভ পড়েছি। এই কিউটা কোন কিউ? এটা হচ্ছে কিউ আলটিমেট। দেখবেন বই বা নিউমেরিক্যাল এটা কিউ ইউ হবে এটা, কিউ ঠিক? তাহলে আমি পেজজাগি ফর্ম থেকে কিউ ইউ পাবো। আমার এম কি? আমি কেন ফাউন্ডেশন পড়ছি সেই একটু আগে বলেছি আমি। মেন এম কি বলুন আমার ফাউন্ডেশন পড়ার? স্ট্রাকচারটা সেভ স্ট্রাকচারটা সেভ করা। তার জন্য আমি কি বার করব? দুটো লাইন লিখেছিলাম দেখুন। কি বার করবো আমি? সেটেলমেন্ট আর না, ওটা তো কে ফেলিওর করছে ফাউন্ডেশনটাকে। বার করবো কি? লাল কালিতে লিখেছিলাম দেখুন উপরে। কি বার করছিলাম আমরা? দুটোকে মিনিমাম নিয়েছিলাম দুটোর মধ্যে। স্যার সেফ বিয়ারিং ক্যাপাসিটি আর বিয়ারিং প্রেসার। তার আগে কি ছিল? ইকুয়াল এই সাইডে কিছুটা লেখা ছিল মনে করে দেখুন। তার ইউনিট জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে, কিলো নিউটন ইউনিট বলেছিলেন। সেফ বিয়ারিং সেভ লোড ক্যাপাসিটি আর সেফ লোড। আমাদের ফাউন্ডেশন পড়ার মেন কারণ হচ্ছে এই সেফ লোড দেওয়ার। কেন বলুন তো? কারণ আমরা যা করতে পারি আমি লোডে করতে পারি, আমি প্রেসারে করতে পারবো না, তাই তো? তাহলে আমার মেন এম হচ্ছে সেভ লোড বার করা। তাহলে আমি কিউ ইউ থেকে কিভাবে সেভ লোড যাব সেইটাই পড়ছি আমি এতক্ষণ। আজকে কি করব? কিউ ইউ থেকে, এটা তো আলটিমেট। তারপর কি করবো? কিউ ইউ বার করার পর কি করবো ওই স্টেপটা বলুন, যেটা সার্কেল করে লিখেছিলাম। কিউ ইউ বার করার পর কি বার করবো? কিউ এন ইউ, নেট আলটিমেট বার করবো। তারপর কি বার করবো? কিউএনএস। কিউএনএস, নেট সেভ বার করবো। তারপর কি বার করবো? সেভ কিউএস। কিউএস, সেভ। তাহলে দেখুন সেভ বিয়ারিং ক্যাপাসিটি দিয়েছি আমি, কিন্তু লোড পাইনি। এবার ওই ফর্মুলায় ফিরে যান, তাতেই ঘুরে। আমার মেন এম কি ছিল? সেভ লোড বার করা। এই দেখুন সেভ বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে গেছি আমি। আমাকে কি করতে হবে? সেভ লোড বার করতে হলে কি করতে হবে আমাকে? এরিয়া দিয়ে এরিয়া দিয়ে গুণ এরিয়া করতে হবে। দিয়ে গুণ করতে হবে। তাই বুঝলেন এত পর্যন্ত কেন বললাম? মানে হ্যাঁ এত স্যার। কিছু, যাতে আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করতে পারি বা আমরা বুঝতে পারি স্ট্রাকচার ডিজাইন করতে গেলে কিভাবে সয়েলে বিয়ারিং ক্যাপাসিটি থেকে আমি সেভ লোডে যাব। এইটা তো পুরো প্রসেস। তাহলে কি করব? কিউ এস থেকে আমি কি বার করবো? ক্যাপিটাল কিউ সেভ। আমার আলটিমেট গোলে আমি পৌঁছে গেলাম। এইটাই আমার আলটিমেট গোল ছিল দেখুন, সেভ লোড। হুম আমি পেয়েছিলাম এই কিউ ইউটা। তাহলে ফাউন্ডেশন ডিজাইনের মেন এম হচ্ছে আমার সেভ লোড বার করা। কিভাবে বার করব? আমার কাছে তেজজাগি বা স্কেমটন এরকম ফর্মুলা দিয়েছে, তারা আমাকে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বলে দেবে। সেখান থেকে আমি নেট আলটিমেট বার করব, সেখান থেকে নেট সেভ বার করব, সেখান থেকে সেভ বিয়ারিং ক্যাপাসিটি বার করব। তাকে আমি ফাউন্ডেশনের সাইজ দিয়ে বা এরিয়া দিয়ে গুণ করে আমি সেভ লোড বার করবো। এখানে এসে আমার খেলা শেষ। এই পুরো সার্কেলটা মনে রাখতে হবে, এইভাবেই মনে রাখতে হবে। নাহলে কোনোদিন ফাউন্ডেশনের অঙ্ক করতে পারবেন না, ক্লিয়ারও হবে না কোনোদিন। ঠিক আছে? তাহলে আমরা কিউ এস পর্যন্ত পড়েছি, এবার কিউ সেভটা পড়ি। এটা পড়িনি আমরা, পড়েছি কি আমরা? পড়িনি। কিউ সেভটাকে কি বলছি আমরা? সেভ লোড। ইউনিট কি? কিউ এন, কিউ এস, সরি ক্যাপিটাল কিউ এস। ওগুলো সব স্মল ছিল কিন্তু, ঠিক আছে? তাহলে এটা ফর্মুলা কি লিখবো বলুন? এর ফর্মুলা কি হবে? কিউ এস এর ফর্মুলা কি হবে বলুন? এই মাত্র তো বললেন সবাই, কিউ এস এর ফর্মুলা কি হবে? চেষ্টা করুন কিউ এস টা কিভাবে বার করছি, ক্যাপিটাল কিউ এস টা কিভাবে বার করছি, কোথা থেকে বার করছি আমি, লাস্ট কোনটা বার করার পর কি করছি? খুব মুশকিল তো। সেভ বিয়ারিং ক্যাপাসিটিকে আমি এরিয়া অফ ফুটিং দিয়ে গুণ করছি। এরিয়া ফাউন্ড। তাহলে এটাই তো আমার কিউএস বার করার পদ্ধতি। ক্লিয়ার তো এটুকু? আমি আরেকবার লিখে দিচ্ছি যদি ক্লিয়ার না হয়। কিউ ইউ বার করব, সেখান থেকে আমি কি বার করব? কিউ এন ইউ। এন ইউর ফর্মুলা বলুন? কিউ ইউ মাইনাস গামা ডিএফ। এইটাই মুখস্থ করবেন, আর কিছু মুখস্থ করবেন না। এই এখন যেটা লিখছি নেট আলটিমেট। তারপর নেট সেভ বার করব। নেট সেভের ফর্মুলা কি?
QU মাইনাস গামা ডিএফ বাই FOS। একদম মানে গীতার মতো মুখস্থ মনে করেন এটাকে। তারপর কিউ সেফ QS বার করবো। তারপর ফর্মুলা কি? QU মাইনাস গামা ডিএফ বাই FOS প্লাস গামা ডিএফ। তারপর কি বার করবো? ক্যাপিটাল QS। ফর্মুলা কি? QS প্লাস এরিয়া অফ প্রোটিন। এই জিনিসটা মুখস্থ করবেন, আর কিছু না বুঝতে পারলেও। আশা করি বোঝা উচিত, এতক্ষণ ধরে বোঝালাম এত কিছু। স্যার ওটা প্লাস হবে না? ও সরি, মাল্টিপ্লিকেশন হবে। ঠিক, তাহলে কেউ একদিন অ্যাটলিস্ট মন দিয়ে শুনছে। ক্লিয়ার তো এটুকু? QU কোথা থেকে পাবো হ্যাঁ আমি? স্যার। QU কোথা থেকে পাবো? এই আলটিমেট এই ভ্যালুটা কোথা থেকে পাবো? আমার ফর্মুলা থেকে তেজজাকি বা স্কেমটন ফর্মুলা দিয়েছি কিছু। QU পাবো, সেখান থেকে গামা ডিএফ বিয়োগ করবো, যে ভ্যালু পাবো তাকে FOS দিয়ে ভাগ করবো, প্লাস গামা ডিএফ করবো, ইনটু এরিয়া অফ ফাউন্ডেশন করবো, কিউ সেট পেয়ে যাবো। হুম। দেখবেন যত ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অঙ্ক আছে সব এই পদ্ধতিতে চলে। যদি এইটুকু বুঝে না, কোনো ফাউন্ডেশনের অঙ্ক করার কোনো ব্যাপারই না, জলের মতো অঙ্ক হবে। পড়াবো আমি একটা দুটো, আশা করছি, কিন্তু আগে আপনাদের যেটুকু দরকার সেটুকু পড়িয়ে দিই। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, কারণ নাহলে এরপর যেটা পড়াবো সেটা অনেক টাইম লেগে যাবে। সিআর ফেলিওর, টাইপ অফ সিআর ফেলিওর যেটা পড়াবো, ঠিক আছে। কালকে চেষ্টা করছি, যদি রবিবার, যদি কালকে একটু তাড়াতাড়ি আমি পড়াতে পারি, 5টার দিকে যদি হয়, আমি বলে দেবো গ্রুপে, ঠিক আছে, একটু বেশিক্ষণ পড়িয়ে দেবো। চেষ্টা করছি এপ্রিলের মানে আগে আমি এইটা শেষ করে দিচ্ছি ফাইলটাকে।